করে দেখি, ক্লাউডে দিলে ভালো হতো, নামায় নিতে হতো মনে হয়। আচ্ছা যাই হোক, ওকে। এখন আরেকটা জিনিস হচ্ছে আমার স্ক্রিন শেয়ার দিব। স্ক্রিন শেয়ার দিতে হলে এখানে দেখি কি কি অপশন আছে। লাইভ অন ফেসবুক, লাইভ অন ওয়ার্কপ্লেস, লাইভ অন ইউটিউব, লাইভ অন ফাস্টার লাইভ স্ট্রিম। মানে বিভিন্ন জায়গায় স্ক্রিন শেয়ার দেওয়ার অপশন কোথায়? রেকর্ডিং শেয়ার স্ক্রিন, এই তো। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা এখানে ওদের নিজস্ব হোয়াইট বোর্ডও আছে। ওদের হোয়াইট বোর্ডটা একটু দেখে নিই কেমন ওদের হোয়াইট বোর্ড। আমরা প্রয়োজনে মাইক্রোসফট হোয়াইট বোর্ড ইউজ করতে পারবো। এখানে কি কি অপশন দেওয়া আছে, তোমরা কি হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে এদের হোয়াইট বোর্ড। এদের হোয়াইট বোর্ডটা খারাপ না। আচ্ছা, এইটা আমি পরে নিজে নিজে প্র্যাকটিস করে দেখতে পারি, এখন সময় নষ্ট না করি। আমি বরং আমার হোয়াইট বোর্ডটাই বের করি, এটা মাইক্রোসফট হোয়াইট বোর্ড। আচ্ছা, আমি শেয়ার স্ক্রিন দিই। শেয়ার স্ক্রিন দিয়ে ওটাতে কি প্যাড দিয়ে লেখা লাগে স্যার, নাকি স্যার হ্যাঁ, ওই স্ক্রিনেই লেখা? গ্রাফিক্স বোর্ড দিয়ে, গ্রাফিক্স বোর্ড ছাড়া তো লেখা যাবে না। আচ্ছা, এখন আমি এটা অন্যদের ক্লাস নিয়েছিলাম, ওদের এটা ডিলিট করে দিই। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, চলো ক্লিয়ার কোথায়, ক্লিয়ার ক্যানভাস। ওকে, ঠিক আছে। তো আমরা যে পর্যন্ত ছিলাম, তাই না? আমরা ছিলাম হচ্ছে হলো ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি নিয়ে, তাই না? ট্রানজিয়েন্ট অনেকদিন পর আবার শুরু হলো, 2 সপ্তাহ না 3 সপ্তাহ, আমাদের কোনো খবরই ছিল না। যাই হোক, আমি মাঝে 1 সপ্তাহ নেই, নেটের প্রবলেম হচ্ছে বলে একটু নেওয়া যাচ্ছে না। ওকে, তো আমরা যে পর্যন্ত ছিলাম সেটা হচ্ছে হলো ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি। ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি, ওকে, স্ট্যাবিলিটি। এই ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটিতে আমরা দুটো কন্ডিশন বলেছিলাম। এক নম্বর হচ্ছে হলো যে, তোমরা কি খেয়াল করতেছো, দেখা যাচ্ছে? আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে। তাহলে এখন আমাদের দুটো কন্ডিশন ছিল। একটা হচ্ছে হলো যে সাডেন increase of mechanical input power, এই একটা ছিল। আর একটা হচ্ছে ছিল হচ্ছে 3 ফেজ ফল্ট। যদি 3 ফেজ ফল্ট হয় তাহলে কি হবে? তো এই দুইটা টপিক নিয়ে আমরা সম্ভবত উপরেরটা সাডেন ইনক্রিজ অফ মেকানিক্যাল ইনপুট, এটা একটু শুরু করেছিলাম, কিছু দূর পড়িয়েছিলাম। ওই দিন নেটের সমস্যা ছিল বলে শেষ করা হয়তো যায়নি। তো আমরা সাডেন ইনক্রিজ অফ মেকানিক্যাল ইনপুট এটা নিয়ে আলোচনা করব। ওকে, তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের যে মূল আলোচনায় আমরা চলে যাই, সেটা হচ্ছে হলো সাডেন increase of mechanical input। আমার এই গ্রাফিক্স বোর্ডটা 2 বছর আগে কিনেছিলাম, বাউটে থাকা অবস্থায়। তখন ভেবেছিলাম যে, কিন্তু তারপরে কোনো কাজ করা হয়নি। তো হঠাৎ করে এই যে লকডাউন হয়েছে, এতে কাজে লেগে গেল। তখন মনে হয়েছিল অযথাই কিনেছি, কাজ টাজ নাই। এই লকডাউন কন্ডিশনে এখন বাইরে থেকে আনাও কঠিন। যাই হোক, এখন তাহলে আমরা যে কাজটা এখন পড়তে চাচ্ছি সেটা হচ্ছে হলো যে কি বললাম, যে মেকানিক্যাল ইনপুট যদি আমাদের কি হয়, হঠাৎ করে বেড়ে যায়। তো আমরা একটু এখানে গল্প করে একটু পড়ি, কারণ আমাদের মূল লেকচারটা ইউটিউবে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিবা। আমি ওখানে যা যা একটু নেই, আমি সেই ধরনের একটু কথাবার্তা বলি, একটু খেয়াল করো। এটা যদি আমি স্ট্যাটর চিন্তা করি, যে একটা সিনক্রোনাস মোটরের আমরা আর ওয়াই দিই, তাই না? রেড এইভাবে আঁকাই। এটা ধরো আর, ইয়েলো ওয়াই, এইটাকে আমরা দিলাম ওয়াই, আর আর ওয়াই বি, বি হচ্ছে ব্লু। এইটা হচ্ছে আমাদের 3 ফেজ। যেহেতু আমার এখানে
অল্টারনেটর হিসেবে বা সিনক্রোনাস জেনারেটর হিসেবে আমি অপারেট করতে চাচ্ছি, তার মানে আমি ইলেকট্রিক্যাল পাওয়ারটা কি করব, আউটপুট হিসেবে বাইরে নিয়ে যাব, তাই না? তাই তো Yes, sir. সিনক্রোনাস Yes, sir. জেনারেটরের ক্ষেত্রে, তাই তো Yes, sir. ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুটে নিয়ে যাব। এবং সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস যেটা জানি, যে আমাদের যে রোটর, সেই রোটরে আলাদাভাবে কি করা থাকে, এক্সাইটেশন ভোল্টেজ সাপ্লাই দিয়ে দেওয়া থাকে, দিয়ে ওখানে কি তৈরি করা থাকে, পোল তৈরি করা থাকে, তাই না? এই পোলের আমরা একটা নাম দিতে পারি যে এটা নর্থ পোল অ্যাসুম করে নিলাম, আর এটা ধরে নিলাম যে হচ্ছে সাউথ পোল। ওকে, এবং এটা কি করে হয়েছে যে আলাদাভাবে একটা এক্সাইটেশন ভোল্টেজ সাপ্লাই দিয়ে আমরা এটা তৈরি করি, যেটা হতে পারে যে আমি একটা ডিসি সোর্স দিয়ে দিয়ে এইভাবে করে সাপ্লাই দিলাম। এইভাবে ছবি আঁকানোর দরকার নেই, যেটা আমি তোমাদের বোঝানোর জন্য বলতেছি। ওকে, এই পর্যন্ত তো কোনো সমস্যা নেই একটা সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে বা সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে এই ধরনের ধারণা আছে। এবং সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে কি করতে হবে, যে এই যে আমার যে রোটর, এই রোটরটাকে আমাকে কি করতে হবে, কি করতে হবে, এই রোটরটাকে একটা প্রাইম ওভার দিয়ে, একটা প্রাইম ওভার একটা, সেটা কি হতে পারে, হবে। প্রাইম ওভার দিয়ে ঘোরাতে হবে। সেটা একটা ইন্ডাকশন মোটর হতে পারে বা বিভিন্ন কিছু হতে পারে। যদি জলবিদ্যুৎ হয় তাহলে টারবাইনে যে আমরা পানি সাপ্লাই দিয়ে যে ঘোরানোর যে ব্যবস্থা করি, বিভিন্ন ধরনের মেকানিজমে আমরা কি করতে পারি, এই রোটরটাকে আমরা কি করতে পারি, ঘোরাতে পারি, তাই তো? তাহলে এই যে প্রাইম ওভার থেকে যে পাওয়ারটা যাচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে হলো মেকানিক্যাল পাওয়ার, পিএ, ঠিক না? আর এই যে এইখানে আমার যে এই রোটরটা ঘোরার ফলে এই স্ট্যাটরে যে আমার যে ইনডিউস ভোল্টেজ তৈরি হচ্ছে, তারপরে যখন ইনডিউস ভোল্টেজ তৈরি হচ্ছে, আমি যখন ইনফাইনাইট বাস বারে যখন আমি ভোল্টেজ আমি যখন ইনফাইনাইট বাস বারে যখন আমি পাওয়ার সাপ্লাই দিব, তখন এই যে এইখান থেকে যে পাওয়ারটা যাবে, সেই পাওয়ারটাকে আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, পিই, তাই না? Yes, sir. তাই তো? Yes, sir. এখন এখন আমাদের কিছু ব্যাপার আমাদের জানা ছিল মেশিনে, বা জানা, ধরে নিলাম যে জানা ছিল, সেটা হচ্ছে হলো যে আমরা সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে দেখেছি, যে আমি সিনক্রোনাস মোটরের কথা বলতেছি, জেনারেটরের ক্ষেত্রে ওই একই ঘটনাই ঘটবে, কি ঘটবে না ঘটবে সেটা আমি বলতে চাচ্ছি পরবর্তীতে, এবং এই ব্যাখ্যাটা দেওয়া আছে, অতএব এই ব্যাখ্যা নিয়ে আমি বেশি আলোচনা করবো না। আমি জাস্ট বলতে চাচ্ছি যে সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা ডেফিনেশন বলি বা থিওরি বলি বা যেটাই বলি না কেন, সিনক্রোনাস মোটর হলে কিন্তু ইলেকট্রিক সাপ্লাইটা দেয়া হচ্ছে, আর এই রোটরটা ঘুরবে, তাই না? আচ্ছা, আর মেকানিক্যাল পাওয়ার, আউটপুট হচ্ছে মেকানিক্যাল পাবো। তার মানে আমার এই যে একটা স্ট্যাটর, ধরো এই যে একটা স্ট্যাটরে, এই স্ট্যাটরে যখন আমি তোমার ইলেকট্রিক 3 ফেজ সাপ্লাই দিব, আমরা পড়েছি যে এই 3 ফেজ সাপ্লাই দিলে এখানে একটা রোটেটিং ফিল্ড তৈরি হবে, তাই না? Yes, sir. 3 ফেজ Yes, সাপ্লাই sir. দিলে এখানে রোটেটিং, কিভাবে রোটেটিং ফিল্ড তৈরি হয় সেটা তোমরা জানো, ভেক্টর ডায়াগ্রাম আঁকিয়ে তোমরা দেখেছো যে কিভাবে জি স্যার। এই রোটেটিং ফিল্ডের আসলে মাজেজা হচ্ছে হলো যে তুমি বলতেছো যে রোটেটিং ফিল্ড তৈরি হয়। রোটেটিং ফিল্ড তৈরি হয় মানে হচ্ছে হলো এই যে আমার যদি এটা তো আর চোখে দেখা যাচ্ছে না, কিন্তু আমি যদি ধরে নিই যে এরকম একজন ভদ্রলোক তৈরি হয়েছেন যিনি সবসময় এরকম ঘুরতেছে, কি হচ্ছেন, এরকম কি ঘুরছে, ক্লকওয়াইজ হতে পারে, এন্টি ক্লকওয়াইজ হতে পারে, এটা হচ্ছে হলো এবিসি বা এসিবি ফেজ সিকোয়েন্সের উপরে ডিপেন্ড করবে। এরকম কি করতেছে, ঘুরতেছে। এই যে এরকম ঘুরতেছে, এই ঘোরার মানেটা হচ্ছে হলো যে আমি তো বলেছি যে এখানে 3 ফেজ সাপ্লাই দিলে এখানে একটা ফিল্ড তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড মানে কি, তার কি থাকে, লাইন থাকে স্যার, লাইন অফ ফ্লাক্স তো থাকে, তার মানে তার পোল থাকে, তাই তো? জি স্যার। আর এই যে রোটেটিং করা মানে এই যে এইখানে এই ধরো যদি 2 পোল যদি হয়, এই আমি বলতেছি কিন্তু যে ইলেকট্রিক সাপ্লাই দেওয়ার কারণে যে ফিল্ডটা তৈরি হলো, রোটরের ফিল্ডটা, রোটর ভদ্রলোক তো উনি আছেন এখানে, ওনার কথা আমি পরে আলোচনা করতেছি। ধরো এখানে রোটর উনি আছেন, উনি ওনার মধ্যে থাকুক, ওনাকে আমরা কিছু বলছি না। আপাতত আমি যে এই 3 ফেজ সাপ্লাই দেওয়ার কারণে যে রোটেটিং ফিল্ড তৈরি হলো, তার মানেটা আমি বোঝাতে চাচ্ছি যে এই যে ধরো যদি 2 পোল হয়, তাহলে এইখানে যদি নর্থ পোল হয়, আর এখানে যদি আমি ধরে নিই যে এখানে হচ্ছে আমার তৈরি হয়েছে সাউথ পোল, ওকে, এখানে কি তৈরি হয়েছে, সাউথ পোল। এখন রোটেটিং মানে হলো যে এই ভদ্রলোক একটু পরেই, যখনই সময় একটু গেছে, সামান্য মাইক্রোসেকেন্ড, মিলি সেকেন্ড বা সেকেন্ড যাই বলুন কেন, পোল চেঞ্জ করবে। এই নর্থ পোলটা
এখানে চলে আসছে। Yes, sir. ওকে, সাউথ পোলটা কি হয়েছে? এখানে চলে নিচে আসছে। নিচে চলে একটু পরে এখানে চলে আসছে, একটু পরে কি আসছে? এখানে চলে আসছে, একটু পরে এখানে চলে আসছে, একটু পরে এখানে চলে আসছে। এরকম কি করতেছে? সারাক্ষণ ধরে কি করতেছে? পজিশন ঘুরতেছে। চেঞ্জ করছে। হ্যাঁ, Yes, sir. পজিশন চেঞ্জ করতেছে বা ঘুরতেছে। এজন্যই আমরা এটাকে বলতেছি রোটেটিং ফিল্ড। Field. কথা কি বোঝা গেছে? আচ্ছা, এখন এই যে ভদ্রলোক রোটর, ইনাকে আমরা সিনক্রোনাস মোটরের স্টার্টিং এর শর্ত জানি যে দুই ভাবে একে সিনক্রোনাস মোটর স্টার্ট করা যায়। এক হচ্ছে হলো অক্সিলারি ড্রাইভ ইউজ করে, যে আমি অক্সিলারি একটা ড্রাইভ ইউজ করে তাকে কি করব, প্রথমে এই রোটর ভদ্রলোককে আমরা সিনক্রোনাস স্পিড, এই ফ্লাক্স যে স্পিডে ঘুরতেছে সেই স্পিডের সমান বা তার থেকে বেশি স্পিডে ঘুরিয়ে নেব। Yes, তখনও sir. কিন্তু আমি রোটরে কোনো এক্সাইটেশন সাপ্লাই দিব না। এই খেয়ালটা করবা, ভালো করে খেয়াল করতে হবে তোমাদের এই ক্ষেত্রে, যে আমরা সিনক্রোনাস মোটরের আমি অপারেশন যদি বলি বা কিভাবে স্টার্ট করতে হয় তার মেকানিজম হচ্ছে হলো, আমি তো আগে 3 ফেজ সাপ্লাই দিলাম, এখন এই 3 ফেজ সাপ্লাই দিলাম মোটরকে, আমি দেখো যে সিনক্রোনাস মোটর হিসেবে অপারেট করতে যাচ্ছি, কিন্তু স্টিল ওই মোটরের রোটরটাকে আমি আরেকটা মোটর দিয়ে কি করে নিচ্ছি, ঘোরাই ঘুরায় নিচ্ছি। ঘোরাচ্ছি। আমার কথা কি Yes, বোঝা গেছে? Yes, sir. মানে সিনক্রোনাস মোটর অপারেট করার জন্য আমার একটা অক্সিলারি ড্রাইভ এখানে দরকার হচ্ছে প্রথম মেথড অনুযায়ী। তার মানে আমার কি দাঁড়ালো, যে আমি যে এই যে 3 ফেজ সাপ্লাই দিলাম, এখানে রোটেটিং ফিল্ড তৈরি হয়েছিল, এই অবস্থায় রোটরে আমি তখনও এক্সাইটেশন ভোল্টেজ সাপ্লাই দিইনি, মানে তার মানে কোনো পোল তৈরি করা হয়নি। এই অবস্থায় আমি কি করছি, একটা অক্সিলারি ড্রাইভ দিয়ে, অক্সিলারি ড্রাইভ বলতে একটা ইন্ডাকশন মোটর হতে পারে, এবং এই ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যে এই ইন্ডাকশন মোটরের পোল সংখ্যা, নাম্বার অফ পোল মেইন মোটর থেকে অন্তত 2টা কম হতে হবে। কেন কম হতে হবে বলতে পারো? কেন কম হতে হবে? ফ্রিকোয়েন্সি ম্যাচ করার জন্য, স্যার। ফ্রিকোয়েন্সি না, কারণ আমরা জানি যে ns সিনক্রোনাস স্পিড, এই ভদ্রলোক সমান হচ্ছে হলো 120 p/f 120 f ডিভাইডেড বাই 120 f by p by p. Yes. ওকে, Yes, into f আচ্ছা। divided p. আচ্ছা আচ্ছা, এটা তো জানি, তাই না? এই জানি মানে কি, মানে Yes. হচ্ছে হলো যে আমি এই যে এখানে যে আমি একটা ইন্ডাকশন মোটর ইউজ করব, এটা একটা 3 ফেজ মোটর, এখানে আমি যে রোটরি sir. সাপ্লাই দিয়েছিলাম সেটাও যে 3 ফেজ থেকে সাপ্লাই দিব, এই মোটরেও যে 3 ফেজ সাপ্লাই দিব সেটাও হচ্ছে একই সাপ্লাই যদি দিই, তাহলে ফ্রিকোয়েন্সিটা দুইজনেরই কি থাকবে? সেম থাকবে। তার মানে এখন আমি বলতে চাচ্ছি যে এই রোটরটাকে মেকানিজম, সিনক্রোনাস মোটর স্টার্টিং এর মেকানিজম হচ্ছে যে তাকে সিনক্রোনাস স্পিডের সমান বা তার অধিক ঘুরিয়ে দেওয়ার পরে আমি এক্সাইটেশন ভোল্টেজ সাপ্লাই দিব, তাই না? Yes, sir. আচ্ছা, এখন দুইজনেরই যদি পোল সংখ্যা সেম হতো, আর আমরা ইন্ডাকশন মোটরের প্রিন্সিপাল থেকে জানি যে ইন্ডাকশন মোটর কখনোই সিনক্রোনাস স্পিডের সমান বা তার থেকে বেশি স্পিডে ঘুরে না, Yes, sir. তার মানে যদি পোল সংখ্যা মিনিমাম 2টা কম হয়, তাহলে এর সিনক্রোনাস স্পিড কি হবে? এই ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস স্পিড তোমার সিনক্রোনাস বা মেইন মোটরের সিনক্রোনাস স্পিড থেকে কি হবে? বেশি হবে। বেশি হবে, বুঝছি আচ্ছা, স্যার। একই ফ্রিকোয়েন্সি সাপ্লাই দেওয়ার কারণে। তার মানে Yes, sir. আমি এই অক্সিলারি প্রাইম ওভার বা অক্সিলারি ড্রাইভ দিয়ে আমি কি করতে পারবো, মেইন মোটরের আমি রোটরটাকে সিনক্রোনাস স্পিড বা তার থেকে বেশি স্পিডে ঘোরাতে পারবো। আমার কথা কি বোঝা গেছে? Yes, sir. ওকে, এটা ক্লিয়ার। তার মানে আমাদের যে অক্সিলারি ড্রাইভ, আমি আসলে মেশিন পড়া ফেলতেছি, যাই হোক, খেয়াল করো একটু, আমি ইন্ট্রোডাক্টরি কিছু বলতেছি, শোনো, শোনা থাকলে ভালো, পরে কাজে লাগে। Yes. তার মানে আমি কি করতে চাচ্ছি যে আমার অক্সিলারি ড্রাইভ বা ইন্ডাকশন মোটর যদি দিয়ে আমি যদি সিনক্রোনাস মোটরকে স্টার্ট করতে চাই, তার ক্ষেত্রে ওই অক্সিলারি ড্রাইভ ইন্ডাকশন মোটরের পোল সংখ্যা মিনিমাম 2টা কম হতে হবে। তার থেকে যদি বেশি কম করো তাহলে তো আরো ভালো। তুমি আরো ভালো বলতেছি না, মানে তুমি তোমার হাতে আরো পাওয়ার থাকলো যে তুমি স্পিডটা ভ্যারিয়েশন করতে পারবা। ওকে, আচ্ছা, এখন আবার ইন্ডাকশন মোটরের স্পিড কিভাবে কমানো যায় বাড়ানো যায় সেই মেকানিজম তোমরা পড়েছো, ওইটা নিয়ে আমরা এখন আলোচনা করতে চাচ্ছি না। তাহলে কি হলো যে এই অক্সিলারি ড্রাইভ দিয়ে আমি কি করতে চাচ্ছি, যে রোটরটাকে কি করলাম, সিনক্রোনাস স্পিডের সমান বা তার থেকে বেশি স্পিডে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পরে আমি এই সাপ্লাইটা অফ করে দিলাম, এবং এই সময় আমি এক্সাইটেশন দিয়ে এখানে কি করলাম, পোল তৈরি করলাম। এখানে পোল তৈরি করলাম, এবং যদি এখানে যদি নর্থ পোল তৈরি হয় আর এখানে যদি এখানে যদি সাউথ পোল আর এখানে যদি নর্থ পোল তৈরি হয়, তাহলে দেখো যে এই যে রোটেটিং যে যিনি ঘুরছেন, যিনি যে ফিল্ডটা তৈরি হয়েছিল উনি তো ঘুরছেন সবসময়, তাই না? আর এনাকে ঘোরাচ্ছিলাম আমরা কিভাবে? একটা অক্সিলারি ড্রাইভ দিয়ে।
এখন অক্সিলারি Yes, sir. ড্রাইভে আমি পাওয়ার অফ করে দিলাম, তার মানে Yes, sir. ইনি আর এখন কোনো কাজের না। আচ্ছা, Yes, sir. এখন এই যে নর্থ পোল এবং সাউথ পোল যদি লক হয়ে যায়, তখন নর্থ পোল যদি এখানে চলে আসে, এও কি করবে? সাউথ পোল ওই একই ভাবে এই পজিশনে চলে আসবে। তারপর জি, যদি এখানে চলে আসে, এই পজিশনে চলে আসবে। তার মানে এই যে আমার যে রোটেটিং ফিল্ড, ইনি এর কান ধরে কি করবে? ঘুরাইতে থাকবে Yes, sir. রোটরটাকে। ওকে, এজন্যই আমরা বলি যে সিনক্রোনাস মোটর সিনক্রোনাস স্পিডে ঘুরে। এই তো। Yes, sir. আচ্ছা, কিন্তু এরপরে আমরা যে ফার্দার আমরা যে ব্যাখ্যাটা আমি ইউটিউবে দিয়ে রাখছি, লেকচার নাম্বার 0, ইন্ট্রোডাক্টরি লেকচার, যে আমরা দেখাচ্ছি যে এই যে একই, এটাকে আমরা বলতেছি স্ট্যাটর ফিল্ড, আর এটাকে আমরা বলতেছি রোটর ফিল্ড। এই যে এন এবং এস, এটা হচ্ছে কি? রোটর ফিল্ড। আর উপরেরটা কি? নিয়ে আবার কোত্থেকে আসবে? আচ্ছা, এটাকে সরাই কি করে? ওকে, খেয়াল করো। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে স্ট্যাটর ফিল্ড আর এই যে রোটর ফিল্ড, এনারা দুইজন কি বরাবর? একই এক্সিস বরাবর বা একই বরাবর থাকার কথা, তাই তো? যে লক করে নিয়ে ঘোরাবে। Yes, sir. আচ্ছা, কিন্তু আমরা পরবর্তীতে দেখাবো যে এই দুইজন একই এক্সিস বরাবর থাকে না। একই এক্সিস বরাবর থাকলে রোটরে যে টর্ক হওয়ার কথা, লব্ধি টর্ক, সে টর্কটা 0 হয়ে যায়, যে কারণে রোটরটা কি করে? একটুখানি এই মেইন স্ট্যাটর ফিল্ডটিকে একটুখানি হেলে থাকে। একটুখানি কি থাকে? হেলে থাকে। যে এই হেলে থাকার অ্যাঙ্গেলটাকে আমরা বলি ডেল দিয়ে প্রকাশ করি। Torque angle. এটাকে বলা হচ্ছে টর্ক অ্যাঙ্গেল। তাহলে এটাকে কি বলা হচ্ছে? টর্ক Angle. অ্যাঙ্গেল, এটাকে বলা হচ্ছে ডেল। এটা হচ্ছে সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে, এবং কিভাবে ডেল ডিগ্রি হেলে থাকে সেটা আমার ওই ভিডিওতে লেকচারে দিয়ে দেওয়া আছে। তোমরা ওখান থেকে ফার্দার যদি জানার ইচ্ছা থাকে জেনে নিও, ওটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসেবে দেওয়া আছে। এখন এই যে ডেল ডিগ্রি হেলে থাকে, মানে এই হেলে থাকা কিন্তু কি? যে মেইন স্ট্যাটর ফিল্ড থেকে কি হচ্ছে? ডেল ডিগ্রি পিছায় আছে, যেটাকে আমরা ল্যাগ বলি। পিছায় থাকার আরেকটা আমরা টেকনিক্যাল ওয়ার্ড বলি হচ্ছে কি? ল্যাগ। ওকে, Right. আমার কথা বোঝা গেল? তাহলে সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে এই ডেল ডিগ্রি ল্যাগ করে, এটাকে আমরা বলতেছি টর্ক অ্যাঙ্গেল। আর সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে এবার হচ্ছে হলো যে আমি প্রাইম মুভার দিয়ে এই ভদ্রলোককে ঘোরাবো, এবং এই ঘোরানোর ফলে এই কন্ডাক্টর গুলোতে যখন ফ্লাক্স কাট হবে, সেখানে 3 ফেজ ভোল্টেজ ইনডিউস হবে, এবং ইনডিউস হওয়ার ফলে একটা রোটেটিং ফিল্ড তৈরি হবে। কি তৈরি হবে? রোটেটিং ফিল্ড। আগের ব্যাপারটা ছিল যে আমি সাপ্লাই দিয়েছিলাম, সাপ্লাই দেওয়ার কারণে রোটেটিং ফিল্ড তৈরি হয়েছিল, আর তারপরে হচ্ছে রোটরটাকে নিয়ে ঘুরতেছিল। আর এবারের খেলায় সিনক্রোনাস জেনারেটরের বেলায় কিন্তু উল্টা। এক্ষেত্রে কি? যে আমার এখানে পোলে সাপ্লাই, রোটর পোলে সাপ্লাই দেওয়া আছে, সেখান থেকে ফ্লাক্স গুলো এই কন্ডাক্টর গুলোতে কাট করবে, এবং কন্ডাক্টর গুলোতে কাট করলে 3 ফেজ ভোল্টেজ ইনডিউস হবে, এবং ইনডিউস হলে ওখানে একটা কি তৈরি হবে? রোটেটিং ফিল্ড তৈরি হবে, যেটাকে আমরা স্ট্যাটর ফিল্ড বলতেছি, তাই না? আমার কথা শোনা যায়? Yes, sir. Yes, sir. আচ্ছা, স্ট্যাটর ফিল্ড তৈরি হবে। এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এই যে ডেল ডিগ্রি কোণে আগে কি ছিল? রোটর ফিল্ডটা মেইন স্ট্যাটর ফিল্ড থেকে ডেল ডিগ্রি কোণে কি হয়েছিল? ল্যাগ করেছিল, যেটাকে আমরা টর্ক অ্যাঙ্গেল বলতেছি। এবার ঘটনাটা হচ্ছে উল্টো। এবার হচ্ছে যে এই রোটরটাই কি হবে? রোটরটা স্ট্যাটর ফিল্ড থেকে ডেল ডিগ্রি কোণে আমার কি হবে? ডেল ডিগ্রি কোণে কি হবে? লিড করে থাকবে। আমার কথা কি বোঝা গেছে? কেউ কোনো রেসপন্স করে না, কথা কি বোঝা যায়? জি স্যার। আচ্ছা, তার মানে ডেল ডিগ্রি কোণে লিড করে থাকবে, যেটাকে আমরা বলতেছি টর্ক অ্যাঙ্গেল বলছি। এখন খেয়াল করো, এই যে ডেল ডিগ্রি কোণে পিছায় থাকা বা ডেল ডিগ্রি কোণে আগায় থাকা, এটা সিনক্রোনাস স্পিডের সাথে কি ধরনের একটা রিলেশন বা কি ব্যাপারটা করতে পারে? এটা হলো যে বৃত্ত হচ্ছে না, আচ্ছা না হোক, যেভাবে হচ্ছে যেটুকু হচ্ছে। ওকে, এখন এই যে তোমার রোটর, ইনি ধরো স্ট্যাটর ফিল্ড থেকে ডেল ডিগ্রি কোণে রোটরের মোটরের ক্ষেত্রে পিছায় থাকলো, আর সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে কি বলা হচ্ছে? ডেল ডিগ্রি কোণে কি হচ্ছে? ডেল ডিগ্রি কোণে কি আছে? লিড করতেছে, তাই তো? আচ্ছা, এখন তোমরা দুই বন্ধু ধরো করোনার কারণে
এখানে ধরো যে অনেক মনে হয় নাম স্পিয়ারে অনেক, আর একটা হচ্ছে মুক্তাদি। করোনার কারণে এরা 2 ফুট তো না, 2 মিটার না, এই জায়গাটা বারবার ভুল হয়ে যাচ্ছে, 2 মিটার ডিস্টেন্স বজায় করে এটা ধরো অনেক, আর এইটা হচ্ছে হলো মুক্তাদির। তো এরা দুইজন ডিপার্টমেন্ট থেকে তোমার হলো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর দিকে যাওয়া শুরু করলো, এবং যখন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ পৌঁছালো এক্ষেত্রেও এটা হচ্ছে অনেক এখানে, এবং এখানে হচ্ছে হলো মুক্তাদির। সো তাদের মধ্যকার তখনও ডিস্টেন্স আছে হচ্ছে 2 মিটার। তার মানে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? সুষম ত্বরণে চলছে স্যার। দুইজনেরই স্পিড কি? সুষম ত্বরণ, মানে সুষম বেগে চলছে। দুইজনেরই বেগ হচ্ছে সেম, যে কারণে ওই যে প্রথম থেকে যে 2 মিটার ডিস্টেন্সটা ছিল, শেষ পর্যন্ত যখন ডিপার্টমেন্ট থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং পর্যন্ত গেল, তখনও তাদের মধ্যকার ডিস্টেন্স কি আছে? 2 মিটার। সেটা ছিল হচ্ছে রৈখিক বেগ। আর আমি যদি স্ট্যাটরের কথা বা রোটরের ক্ষেত্রে এখানে চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তার মানে এই যে আমরা সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে বলতেছি যে ডেল ডিগ্রি কোণে আগায় বা পিছায়ে থাকবে, তার মানে এই না যে সিনক্রোনাস স্পিড থেকে সে সরে গেছে, সে সবসময় কি ডেল ডিগ্রি কি কোণে সবসময় লিড বা ল্যাগ ওই অবস্থাটাই সবসময় মেনটেন করবে। তার মানে আমার ফিল্ডও যে স্পিডে ঘুরতেছিল, স্ট্যাটর ফিল্ডও যে স্পিডে ঘুরতেছিল, ঠিক একই স্পিডে কি হচ্ছে রোটরটাও, কিন্তু তাদের মধ্যে ওই যে ইনিশিয়ালি যে অ্যাঙ্গেলের ডিফারেন্স ডেল ছিল সেটাই থাকবে। এখন সুইং ইকুয়েশন বা আমরা যে জিনিস নিয়ে কাজ করি সেটা হচ্ছে কি ডি ডেল ডিভাইডেড বাই হচ্ছে ডিটি। তার মানে এই যে তাদের মধ্যকার যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল যদি বাড়ে কমে তাহলে ডি ডেল বাই ডিটি থাকবে, কিন্তু অ্যাঙ্গেল যদি সবসময় কনস্ট্যান্ট থাকে তাহলে ডি ডেল বাই ডিটি কি হবে? 0 হবে, মানে সিস্টেমটা স্টেবল আছে বা সিনক্রোনিজমে আছে। এই তো আমাদের মূল কাজটাই হচ্ছে এইটা, যে আমাদের বিভিন্ন ডিস্টারবেন্স আসবে, সেই ডিস্টারবেন্সের কারণে এই ডেলের মানের পরিবর্তন হবে, এবং ডেলের মানের পরিবর্তন থাকলে সিস্টেমটা ততক্ষণ পর্যন্ত স্টেবল হয়নি, যখনই দেখবো ডি ডেল বাই ডিটি 0 হয়ে যাচ্ছে, সিস্টেমটা কি হয়ে যাচ্ছে? স্টেবল হয়ে যাচ্ছে। কথা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, গুড। তার মানে আমাদের আজাইরা যে প্যাসালগুলো, এই প্যাসালগুলো আমাদের এখন পর্যন্ত শেষ হলো। এখন আমরা মূল লেকচারে আসি। সেই মূল লেকচারে আমরা যে টপিকটা আসছিলাম সেটা হচ্ছে স্যার, বলো স্যার। ওই একজনের রিকোয়েস্ট মনে হয় আছে স্যার, ঢুকতে পারতেছেন, একটু অ্যাকসেপ্ট করেন স্যার। জহিরুল ইসলাম তপু। আমার তো আর অ্যাকসেপ্ট করার এই নতুন সিস্টেমে আমার কোনো অ্যাকসেপ্ট করার অপশন দেখলাম না, তারপর আমি দেখছি। স্যার বের হয়ে গেলে কি স্যার একবারে স্যার আউট? আমি নতুন সিস্টেমের সাথে অভ্যস্ত না, কারণ হচ্ছে এটা বিডি রেন থেকে দেয়া হয়েছে, এবং বিডি রেনের ওয়েবসাইট থেকে আমরা সাইন ইন করেছি। এই যে দেখো এখানে লেখা আছে বিডি রেন ভি সেশন হোস্ট, তাই না? তার মানে একটু আমি তারপরেও একটু চেষ্টা করছি যে কারো রিকোয়েস্ট, এই যে আমার কাছে কোনো রিকোয়েস্ট অপশন এখানে নেই। হ্যাঁ, ওটা ওর হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে ও ঢুকতে পারতেছে না। আমার মনে হয় যে লিংক যেটা দেয়া আছে সেই লিংকে গেলেই ঢুকবে। জি স্যার, লিংকে গেলেই সে ঢুকে যেতে পারবে, হয়তো তার নেটওয়ার্কের সমস্যা, হ্যাঁ, যে কারণে সে ঢুকতে পারছে। আমার এখানে কোনো অ্যাকসেপ্ট করার অপশনটা নেই, আমি দেখছি না। ওকে ওকে, আরেকটু ট্রাই করতে বলো, তারপরে যদি না হয় তাহলে ঢোকার দোকানে লেকচার তো ইউটিউবে আছে, ওখান থেকে দেখে নিতে পারো। ওকে, আমরা মূল পড়ায় চলে আসি। ওর প্রেজেন্ট দিয়ে দেওয়া হবে, বা প্রেজেন্ট নিয়ে এত টেনশন করা দরকার। ওকে, ঠিক আছে, আমরা তাহলে মূল পড়ায় চলে আসছি। তাহলে এখন আমাদের যে ডিসকাশন, সেই ডিসকাশনটা হচ্ছে কি, যে আমার হঠাৎ করে যদি লোড বেড়ে যায়, তাহলে লোড বলতেছি, হঠাৎ করে যদি মেকানিক্যাল ইনপুট বেড়ে যায়, তাহলে যে আনস্টেবিলিটি বা যে আনসার্টেনিটি বা ট্রানজিয়েন্ট কন্ডিশন তৈরি হবে, সেই কন্ডিশন থেকে আমার অল্টারনেটর বা সিনক্রোনাস জেনারেটর কিভাবে পুনরায় সিনক্রোনিজমে আসবে, সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম কতদিন। আমি দ্রুত পড়িয়ে যাই, তোমরা একটু খেয়াল করো। আমরা অলরেডি পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ আঁকতে জানি, এবং সেক্ষেত্রে পি ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে পি ইকুয়াল টু কি লিখতে পারি মনে আছে? ই প্রাইম, আচ্ছা, ই প্রাইম ভি, তারপর হচ্ছে হলো এক্স এক্স, আর হচ্ছে হলো
সাইন অফ ডেল, তাই না? এবং এই Del, ইকুয়েশন থেকে দেখা যায় যে yes. ইলেকট্রিক্যাল পাওয়ার, আচ্ছা এই যে এই ডেল ভদ্রলোক, এই লোকটাকে এই লোকটা এই লোকটাকে এখানে বলা হয় পাওয়ার অ্যাঙ্গেল। কি বলা হয়? পাওয়ার অ্যাঙ্গেল। পাওয়ার অ্যাঙ্গেল। আচ্ছা, এই জিনিসগুলো তোমাদেরকে একটু মানে না বললেও আবার হয় না। আচ্ছা যাই হোক, আমি একটু বলি যে এই যে আমরা যে কাজটা করছি, এই ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন, এটা প্রযোজ্য হচ্ছে হলো একটা সিঙ্গেল মেশিন যখন আমি ইনফাইনাইট বাসবারে কি করব, ইনফাইনাইট বাসবারে, এটা ধর আমার ইনফাইনাইট বাসবার, এই ইনফাইনাইট বাসবারে আমি কি করতে চাচ্ছি, সাপ্লাই দিতে চাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার সিনক্রোনাস, কেউ কথা বলে না, সিনক্রোনাস জেনারেটর, তাই তো, বা অল্টারনেটর, তাই না? জেনারেটর আসো কি কেউ? Yes, sir. Yes, sir. That's it. আচ্ছা, ইনফাইনাইট বাসবার কাকে বলা হয় বলো তো? যে বাসবারে স্যার ভোল্টেজ, অ্যাঙ্গেল সবই জানা আছে নাকি? yes sir, yes sir. আচ্ছা, এটা যদি আমি ধরে নিই যে ভি আর ভোল্টেজ হচ্ছে ভি এবং অ্যাঙ্গেল হচ্ছে কি 0 ডিগ্রি, ওকে? আর এই যে সিনক্রোনাস জেনারেটর, এটা হচ্ছে ই, এবং এই যে পাওয়ার অ্যাঙ্গেল এটাকে বলা হচ্ছে কি ডেল। পাওয়ার অ্যাঙ্গেলটাকে কি বলা হচ্ছে? এই ডেল। এই ডেল ভদ্রলোক ইনি আর অন্য কেউ না, উনি যে ওই যে টর্ক অ্যাঙ্গেল যেটা ডেল পড়িয়েছি আমরা, Yes, sir. ওই ডেলটাই এখানকার এই পাওয়ার অ্যাঙ্গেল। পাওয়ার অ্যাঙ্গেলের ডেল। ওকে, আচ্ছা এখন এই যে তোমরা এরপরে আরো যখন পড়াশোনা করবে পাওয়ার সিস্টেম নিয়ে, তখন দেখবা যে পাওয়ারটাকে যদি আমি এখান থেকে এইদিকে মুভ করাইতে চাই, তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা কি করতে থাকবে, বেশি থাকতে হবে, তাহলে যাবে হচ্ছে ওইদিকে। মানে পাওয়ারের ডিরেকশন কোন দিকে হবে, এদিক থেকে পাওয়ার এদিকে আসবে না এদিক থেকে পাওয়ার এদিকে আসবে, ডিপেন্ড করবে হচ্ছে এই দুই ভদ্রলোকের অ্যাঙ্গেলের ডিফারেন্সের উপর। ওকে, আচ্ছা এটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। তার মানে আমরা এখানে বলতে চাচ্ছি যে পাওয়ার অ্যাঙ্গেল যে ডেল, এই ডেলটাই হচ্ছে হলো আমার ওই যে টর্ক অ্যাঙ্গেল যে ডেল, এই ইনারা সবাই হচ্ছে ঘুরে ফিরে একই। ওকে, আচ্ছা এখন আমি যে ইলেকট্রিক্যাল পাওয়ার পি বলতেছি, সেই পিটা মূলত কোথায় সাপ্লাই দেওয়া হচ্ছে, একটা ইনফাইনাইট বাসবারে। সেখানে আমার সূত্রটা হচ্ছে হলো ই ইকুয়াল টু হচ্ছে এই ধরনের একটা সূত্র, আর এই সূত্র থেকে আমরা জানি যে এখানে সাইন ফাংশন আছে, তার মানে কার্ভটা একটা সাইনের মতো কার্ভ আসবে, এবং আমরা এটা দেখেছি যে এই ধরনের কার্ভের ক্ষেত্রে আমরা এই ঘটনাটা এরকম একটা কার্ভ পাই, এবং ম্যাক্সিমাম পাওয়ার ইলেকট্রিক্যাল পাওয়ার হয় যখন ডেল হচ্ছে হলো 90 ডিগ্রি, তাই না? Yes, sir. ওকে, তাহলে এখন আমাদের কথা হচ্ছে যে আমরা এখন কি করতে চাচ্ছি, আমরা করতে চাচ্ছি যে এই যে সিনক্রোনাস জেনারেটর, ইনি তো চলছিলেন, তো ইনি চলতেছিলেন কি করে, যে ইনার একটা প্রাইম মুভার আছে যেটা দিয়ে রোটরকে ঘোরানো হচ্ছে, তার মানে সেখানে একটা মেকানিক্যাল পাওয়ার ইনপুট দেওয়া হচ্ছে, সেই মেকানিক্যাল পাওয়ার পিএম হঠাৎ করে বেড়ে গেল, সাডেন ইনক্রিজ অফ মেকানিক্যাল ইনপুট পাওয়ার। যদি সাডেন ইনক্রিজ হয়, তাহলে সিস্টেমটা কিভাবে আবার তার পুনরায় সিনক্রোনিজমে আসবে, বা আদৌ সিনক্রোনিজমে আসতে পারবে কিনা, এই ধরনের ব্যাপারটা আমরা করতে চাচ্ছি। বোঝা যায় তো? ঠিক আছে, জি স্যার। তাহলে এখন আমরা সেই ব্যাখ্যাটা দেওয়ার জন্যই আমাদের যে কার্ভটা দরকার হবে, সেটা হচ্ছে হলো পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ দরকার হবে। আমরা পাওয়ার অ্যাঙ্গেল কার্ভটা আগে আঁকিয়ে নিই। আমার পড়া বোঝা না গেলে বলো। আচ্ছা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ডেল, এই পর্যন্ত হচ্ছে পাই। ওকে, এটা পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ, তাই তো? এটা ইলেকট্রিক্যাল পাওয়ার, তাই না? পিই। এখন আমরা বলে নিলাম যে পিএম মেকানিক্যাল পাওয়ার দেয়া আছে ইনিশিয়ালি, এটা হচ্ছে হলো আমার পিএম হচ্ছে মেকানিক্যাল পাওয়ার, এবং এই পিএম মেকানিক্যাল পাওয়ার দেওয়ার কারণে এই বিন্দুতে পিএম এবং পি দুইজনই সমান, তাই না? পিএম এবং পি দুইজনই সমান, এবং আমরা ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল জিরো। এই অ্যাঙ্গেলে আমার সিনক্রোনাস মেশিন বা সিনক্রোনাস জেনারেটর সিনক্রোনিজমে আছে বা স্ট্যাবল অবস্থায় আছে, এই তো? এই অবস্থায় চলতেছে। ওকে, এখন অনিকের কি মনে হলো, অনেক কোনো কারণে
এই যে প্রাইম ওভার দিয়ে ঘোরানো হচ্ছিল সেই প্রাইম ওভারটার হঠাৎ করে স্পিডটা বাড়িয়ে দিল, অথবা কাপ্তা এসে ওই হ্রদে যেয়ে কি করলো, পানির পরিমাণ বাড়াই দিল। এখন কিভাবে বাড়াই দিল সেটা অনেক জানে। তো বাড়াই দেওয়ার কারণে তোমার টারবাইনের স্পিডটা কি হয়ে গেল, বেড়ে গেল। তার মানে মেকানিক্যাল ইনপুট পাওয়ার কি হয়ে গেছে, বেড়ে গেছে। আচ্ছা, মেকানিক্যাল ইনপুট পাওয়ার যদি বেড়ে যায় হঠাৎ করে, ধরো আমরা এটাকে বলতেছি যে ইনপুট পাওয়ারটা বেড়ে আমাদের PM1 হয়েছে। কি হয়েছে, PM1। এখন আমরা আগে থেকে ছোটবেলা থেকে এই সূত্রটা জানি, সেই সূত্রটা হচ্ছে হলো d স্কয়ার ডেল ডিভাইডেড বাই হচ্ছে dt স্কয়ার ইকুয়াল টু হচ্ছে হলো পাই f0 ডিভাইডেড বাই হচ্ছে হলো h pm মাইনাস p, তাই না? আচ্ছা, সিনক্রোনাস অবস্থায় যখন সিনক্রোনিজমে ছিল তখন pm এবং p এই দুই ভদ্রলোক সমান ছিল, এবং এটার সমানই আমরা জানি হচ্ছে হলো এটা সমান জানি এই pm মাইনাস p এটা সমান জানি হচ্ছে হলো কি এক্সিলারেশন পাওয়ার, তাই না? পাওয়ার। আচ্ছা, এক্সিলারেশন পাওয়ার মানে হচ্ছে যে আমার রোটরে যে পাওয়ারটা সেটাকে আমরা বলছি এক্সিলারেশন পাওয়ার, যে রোটরটাকে কি স্পিডে আগের থেকে বেশি পাওয়ার বা কম পাওয়ারে ঘোরানো হচ্ছে। বা তো যদি এই স্টেবল অবস্থা থেকে হঠাৎ করে পাওয়ার বেড়ে যাওয়ার কারণে PM1 হলো, তার মানে এই পাওয়ারটা যখন বেড়ে গেছে, ইলেকট্রিক্যাল পাওয়ার তো এখানেই তখনও ছিল, তার মানে PM বেড়ে যাওয়ার কারণে এখন PA সমান জানি PM মাইনাস হচ্ছে কি P, তার মানে এক্সিলারেশন পাওয়ার এখন হচ্ছে পজিটিভ। যদি এক্সিলারেশন পাওয়ার পজিটিভ হয়ে যায়, ভালো করে খেয়াল করো, আমার এই যে আমার রোটর সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে উনি যে স্ট্যাটর ফিল্ড থেকে যে ডেল অ্যাঙ্গেল করে ঘুরতেছিল স্টেবল অবস্থায় সব সময়ই, তো এখন এই যে ইনাকে যিনি ঘোরাচ্ছিলেন বা এক্সিলারেশন পাওয়ারের কারণে যিনি ঘুরছিলেন, তো হঠাৎ করে কি হলো, মেকানিক্যাল পাওয়ার বেড়ে যাওয়ার কারণে এক্সিলারেশন পাওয়ার বেড়ে যায়। এক্সিলারেশন পাওয়ার বেড়ে যাওয়ার কারণে কি হবে, ইনি কি করবেন, আগের থেকে কি করবেন, রোটরের স্পিড বেড়ে যাবে। রোটরের স্পিড বেড়ে যাওয়া মানে এই ডেলটাও কি হয়ে যাবে, ডেল বেড়ে যাবে। তার মানে ডেল বৃদ্ধি পাচ্ছে, তার মানে d del by dt ক্রিয়েট হয়েছে। আর d del by dt যতক্ষণ না 0 হবে ততক্ষণ তারা কিছু নাই, সিনক্রোনিজমে নাই, এই তো। এখন আমরা আসি যে আমি বলছি যে এই মেকানিক্যাল পাওয়ার বেড়ে যাওয়ার কারণে আমার রোটরের স্পিডটা বেড়ে গেছে। এখন রোটরের স্পিড যদি বেড়ে যায়, তাহলে আবার ইনডিউস ভোল্টেজের মানও কি হয়ে যাবে, বেড়ে যাবে। তার মানে ইলেকট্রিক্যাল পাওয়ারের মান কি হবে, বেড়ে যাবে। ইলেকট্রিক্যাল পাওয়ারের মান বেড়ে যাওয়া মানে এই ইলেকট্রিক্যাল পাওয়ার তখন কি করবে, বাড়তে বাড়তে এভাবে বাড়তে থাকবে। এখন বেড়ে বেড়ে যখন ধরো এই বিন্দুতে আসলো তখন ইলেকট্রিক্যাল পাওয়ার আর মেকানিক্যাল পাওয়ার কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। আচ্ছা, আমরা আসছি ইলেকট্রিক্যাল পাওয়ার এবং মেকানিক্যাল পাওয়ার সমান হয়ে গেছে। আচ্ছা, এইটাকে আমরা নাম দিলাম ডেল 1। ওকে, আমার কথা কি শোনা যায়? এটাকে আমরা নাম দিলাম কি, ডেল 1। এবং আচ্ছা, আমার এই বিন্দুতে সিনক্রোনাস স্পিডের সিনক্রোনিজমে ছিল, তার মানে আমার রোটরের স্পিড কি ছিল, সিনক্রোনাস স্পিডের সমান ছিল। কিন্তু এর পরে থেকে রোটরের স্পিড এক্সিলারেশন পাওয়ার পজিটিভ থাকার কারণে বাড়তে থাকে। এবং এটা যদি আমি A নাম দিই, আর এটা যদি B নাম দিই, এই অবস্থা পর্যন্ত আমার এক্সিলারেশন পাওয়ার পজিটিভ, তার মানে স্পিড কি হবে, বাড়তেই থাকবে। বি বিন্দুতে এসে আবার যখন PM এবং P যদি সমান হয়ে যায়, তখন এক্সিলারেশন পাওয়ার কি, 0, তাই তো? আচ্ছা, তার মানে আমার রোটরের স্পিড কিন্তু অনেক সিনক্রোনাস স্পিড থেকে কি হয়ে গেছে, অনেক কি হয়ে গেছে, বেড়ে গেছে। যে কারণে আমার ইলেকট্রিক্যাল পাওয়ার কি হচ্ছিল, বাড়তেছিল। বাড়তে বাড়তে একসময় মেকানিক্যাল পাওয়ারের সমান হলো। কখন সমান হলো, বি বিন্দুতে। কিন্তু সেই বি বিন্দুতে আসার পরেও রোটরের স্পিড কি আছে, সিনক্রোনাস স্পিড থেকে অনেক কি আছে,
বেশি আছে, তাই না? জি স্যার। যদিও এই বি বিন্দুর পর থেকে এক্সিলারেশন পাওয়ার 0 হয়ে গেল, তারপরে নেগেটিভ হবে, তার মানে রোটর স্লো ডাউন হবে, কিন্তু স্টিল রোটরের স্পিড কি সিনক্রোনাস স্পিড থেকে বেশি, তাই না? Yes, sir. তার Yes, মানে sir. আমার ইলেকট্রিক্যাল পাওয়ার এই কন্টিনিউ করবে, বাড়াটা কি করবে? কন্টিনিউ করবে। ওকে, আমার কথা কি বোঝা যায়? জি স্যার। ইলেকট্রিক্যাল পাওয়ার কি করবে? বাড়তে থাকবে। এখন ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন বলতেছে যে কতক্ষণ বাড়বে, সে বাড়াটা হলো যে আমার এই পজিটিভ এক্সিলারেশনের কারণে রোটরে যে কাইনেটিক এনার্জি সঞ্চিত হলো, সেই কাইনেটিক এনার্জি সঞ্চিত কাইনেটিক এনার্জিকে আমরা নির্ণয় করি হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া দ্বারা, এবং এই ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে মেকানিক্যাল পাওয়ার এবং ইলেকট্রিক্যাল পাওয়ারের মধ্যবর্তী যে ক্ষেত্রফলটা। তার মানে এই যে PM1 এটা মেকানিক্যাল পাওয়ার, আর ইলেকট্রিক্যাল পাওয়ার কোনটা? এই যে এইটা। তার মানে ক্ষেত্রফলটা কোনটা হবে? ক্ষেত্রফল কি হবে বলো তো? এই যে ইলেকট্রিক্যাল পাওয়ার এবং মেকানিক্যাল পাওয়ার এবং ইলেকট্রিক্যাল পাওয়ার, এই মধ্যবর্তী অংশটাকে আমরা বলবো কি? এরিয়া। ওকে, তাহলে এরিয়া বের করার নিয়মটা তো বোঝা গেল? কিছু বলে না? জি স্যার। আচ্ছা, এবং এটাকে আমরা নাম দিলাম A1, এরিয়া 1। ওকে, এখন এই পর্যন্ত আমার কি হচ্ছে? কাইনেটিক এনার্জি কি পজিটিভ এক্সিলারেশনের জন্য কাইনেটিক এনার্জি কি সঞ্চিত হয়েছে, বা পজিটিভ কাইনেটিক এনার্জি বলতে পারি। ওকে, এখন বি বিন্দুতে আসার পর ইলেকট্রিক্যাল পাওয়ার এবং মেকানিক্যাল পাওয়ার দুইজনই কি হয়ে গেছে? সমান হয়ে গেছে, কিন্তু এখনো আমার রোটরের স্পিড কি? রোটরের স্পিড হচ্ছে সিনক্রোনাস স্পিড থেকে অনেক বেশি। তার মানে ইলেকট্রিক্যাল পাওয়ার বাড়তেই থাকবে। ইলেকট্রিক্যাল পাওয়ার বেড়ে যাওয়া মানে পিএ তখন কি হয়ে যাবে? পিএ তখন কি? নেগেটিভ। স্যার নেগেটিভ। পিএ যদি নেগেটিভ হয়, তার মানে রোটর এখন আস্তে আস্তে কি হবে? স্লো ডাউন হতে Slow থাকবে। down হবে। তার মানে যে কাইনেটিক এনার্জি সঞ্চিত হয়েছিল, এখন সেই কাইনেটিক এনার্জি কি হবে? ডিসিপেটেড হবে। এখন তোমার আচ্ছা, ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন বলতেছে কতক্ষণ ডিসিপেটেড হবে? এই যে A1 এর ক্ষেত্রফল সমান যখন আরেকটা ক্ষেত্রফল এখানে তৈরি হয়ে যাবে, সেই অবস্থায় আমার এটাকে আমি নাম দিলাম ডেল ম্যাক্স। এটাকে কি নাম দিলাম? ডেল ম্যাক্স। অর্থাৎ এই বিন্দুর নাম দিলাম, এটা AB দিলাম, এটা যদি C দিই এটাকে নাম দিলাম D, আর এটাকে নাম দিলাম E। তার মানে এই ডি বিন্দুতে আসার পর আমার যে কাইনেটিক এনার্জি এখানে যে সঞ্চিত হয়েছিল, সেই পুরো কাইনেটিক এনার্জি আবার এই পর্যন্ত আসতে যে কি হয়ে গেল? 0 হয়ে গেল। ওকে, বোঝা গেল? ইয়েস স্যার। আচ্ছা, এখন এর সিগনিফিকেন্স কি বা মানে কি? যে এখানে কাইনেটিক এনার্জি A1 সমান A2 হওয়া মানে ডি বিন্দুতে কি ঘটেছে? ডি বিন্দুতে ভালো করে খেয়াল করো। আছো তো সবাই? Yes, sir. খেয়াল করো, এত ভালো করে কেউ বুঝাবে না, খেয়াল করো। ওকে, আমরাই বুঝতাম না, এখন খেয়াল করো। আছে, এরা আছে নাকি নাই কিছুই বুঝি না। ওকে, স্যার আসি। স্যার আসি স্যার। আচ্ছা, তাহলে আসি স্যার, জি স্যার আসি। আচ্ছা স্যার। এখন A1 এবং A2, তার মানে যে কাইনেটিক পজিটিভ এক্সিলারেশনের জন্য যে কাইনেটিক এনার্জি সঞ্চিত হয়েছিল, সেই কাইনেটিক এনার্জিটা এখানে কি হয়ে গেছে? ডিসিপেটেড হয়ে গেছে ডি বিন্দু পর্যন্ত, যখন A1 এবং ক্ষেত্রফল A2 ক্ষেত্রফল দুইজন ক্ষেত্রফল কি সমান। তার মানে এই ডি বিন্দুর সিগনিফিকেন্স কি? ডি বিন্দুর সিগনিফিকেন্স হলো, খেয়াল করো, যে এই ডি বিন্দুতে এসে যেহেতু রোটর স্লো ডাউন হচ্ছিল, কোন থেকে? বি থেকে ডি পর্যন্ত রোটর কি হচ্ছিল? নেগেটিভ এক্সিলারেশনের জন্য স্লো ডাউন হচ্ছিল। Slow ডি down বিন্দুতে এসে রোটর সিনক্রোনাস স্পিডের সমান হয়ে গেছে। রোটর কি সমান হয়ে গেছে? Synchronous speed. সিনক্রোনাস স্পিডের সমান স্যার। সমান হয়েছে, তাই তো? Yes, sir. জি স্যার। আচ্ছা, কিন্তু সমান হলেও এই ডি বিন্দুতে পি কে, ডি বিন্দুতে এটা হচ্ছে পি, Yes, sir. তাই না? আর মেকানিক্যাল পাওয়ার Yes, sir. কোথায়? Sir, এই যে mechanical এখানে। PM. তার মানে নিচে। এইখানে রোটরের স্পিড সিনক্রোনাস স্পিডের সমান হলেও স্টিল ডি বিন্দুতে পি P is গ্রেটার greater দেন than পিএম। PA. তার মানে Yes, sir. পি এ যেটা এক্সিলারেশন পাওয়ার, Negative, sir. তখনও কি আছে? নেগেটিভ আছে। Negative. আমার কথা কি বোঝা গেল? ইয়েস স্যার। তার মানে রোটরের স্পিড সিনক্রোনাস স্পিডের সমান হলেও ডি বিন্দুতে ইলেকট্রিক্যাল পাওয়ার বেশি থাকার কারণে এখনো নেগেটিভ এক্সিলারেশন চলতেছে। তার মানে এখন রোটরের স্পিড কি হবে? কমবে।
সিনক্রোনাসিটির দিকে কমে যাবে। তার মানে এখন ইলেকট্রিক্যাল পাওয়ার না বেড়ে ইলেকট্রিক্যাল পাওয়ার আবার কি করবে? ইলেকট্রিক্যাল পাওয়ার কি হবে? কমতে থাকবে। আমার কথা বোঝা গেছে? Yes, sir. জি স্যার। তার মানে ডি বিন্দুর পর ইলেকট্রিক্যাল পাওয়ার আর না বেড়ে ডি বিন্দু থেকে ইলেকট্রিক্যাল পাওয়ার আবার কি করবে? কমতে থাকবে। আমার কথা বোঝা যায়? Yes, sir. ওকে, এখন কন্ট্রোল সিস্টেমে তুমি কি পড়েছো? কন্ট্রোল সিস্টেমে পড়েছো যে যদি কোনো প্রকার ড্যাম্পিং না থাকে কন্ট্রোল সিস্টেমে, আনড্যাম্প পড়েছো না? Yes, sir. আনড্যাম্প স্যার। স্টিল একটা স্টেবল সিস্টেম। সেখানে কি ধরনের ঘটিতে পারে? যে এরকম এরকম হতে পারে, সবসময় অসিলেশন হতে পারে, কিন্তু Yes, কখনো sir. কি বেড়ে যাবে না, তাই তো? Yes, sir. Amplitude তার মানে set. আমার যদি সিনক্রোনাস জেনারেটরে ড্যাম্পিং না থাকে, ড্যাম্পিং তো থাকেই, আমি যদি আইডিয়াল সিস্টেম বা হ্যান এমন কিছু মনে করি যে কোনো প্রকার ড্যাম্প নাই, তার মানে এই যে ডি বিন্দু থেকে আবার কি সে নিচের দিকে যাচ্ছিল, কার্ভেট আবার নিচের দিকে সুইং হতে হতে আবার নিচের দিকে যাচ্ছিল, তাই তো? Yes, sir. হ্যাঁ, যদি ড্যাম্পিং না থাকে তাহলে এরকম খালি এই এখান থেকে এখানে আবার এখান থেকে এখানে এরকম সব সময় কি করতে থাকবে? মুভ করতে থাকবে। Oscillating. তারপরে আমি সিস্টেমটাকে কি বলবো? Stable. Stable. বলবো, বাট আনড্যাম্প। কিন্তু আমি Yes, sir. বলতেছি যদি ড্যাম্প থাকে মানে ড্যাম্প থাকবে, ইন্টারনাল ড্যাম্পিং বা অন্যান্য কিছু থাকার কারণে এক সময় এই বি বিন্দুতে এসে তারা নতুন নতুন যে অ্যাঙ্গেল তৈরি হলো ডেল ওয়ান, এই ডেল ওয়ানে সে আবার কি হবে? স্টেবল বা সিনক্রোনিজমে থেকে সে আবার চলতে থাকবে। আমার কথা বোঝা গেছে? তার মানে পাওয়ার যখন পিএম ছিল তখন রোটর এবং তখন পাওয়ার টর্ক অ্যাঙ্গেলটা ছিল কি? ডেল জিরো। Del zero. আচ্ছা, পাওয়ার যখন মেকানিক্যাল পাওয়ার যখন বেড়ে পিএম ওয়ান হয়ে গেল তখন এইরকম হয়ে ঘোরাফেরা করে এক সময় আবার বি বিন্দুতে এসে নতুন টর্ক অ্যাঙ্গেল ডেল ওয়ানে সে কি করতে থাকবে? সিনক্রোনিজমে চলতে থাকবে। নতুন টর্ক অ্যাঙ্গেল ডেল ওয়ান মানে আমার ডেল জিরো থেকে ডেল ওয়ানটা বড়, তার মানে সেক্ষেত্রে পিএম বৃদ্ধি পাওয়ার কারণে পিইউ কি হয়ে গেছে? ইলেকট্রিক্যাল বেড়ে পাওয়ার গেছে। কি হয়ে গেছে? বেড়ে গেছে। এবং নতুন এই যে বি বিন্দুতে তারা কি করবে? স্টেবল অবস্থায় অপারেট করবে। বোঝা গেছে? এটা হচ্ছে যদি Yes, sir. ড্যাম্পিং থাকে। আর যদি ড্যাম্পিং না থাকে তাহলে ওনারা এই ডি বি এ বি ডি এরকম ওঠানামা করতে থাকে। আমার কথা বোঝা গেছে? ওকে, তার মানে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে একটা সিস্টেমে হঠাৎ করে যদি মেকানিক্যাল পাওয়ার যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে সিস্টেম কিভাবে আবার পুনরায় স্টেবলে চলে আসে। তবে এই ক্ষেত্রে যেটা হবে যে ইনিশিয়াল যে পাওয়ার অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেল ডেল জিরোতে অপারেট করতেছিল সেটা নতুন একটা পাওয়ার অ্যাঙ্গেল ডেল ওয়ানে এসে সে কি করবে? অপারেট করবে। Shift করবো, sir. বোঝা গেল? Yes, sir. কোনো রেসপন্স নাই, বোঝা যায়? জি স্যার। জি স্যার। Yes, sir. এখন জি, স্যার। এই যে আমরা ইকুয়াল এরিয়া পড়লাম এর মানে অ্যাপ্লিকেশন কি, মানে এইটা কেন পড়লাম বা আমরা এটা দেখলাম যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে আমি বুঝতে পারতেছি যে একটা সিস্টেম কিভাবে স্টেবল হবে বা কি হবে। কিন্তু এখানে দেখো একটা মজার ব্যাপার আছে, আমি তোমাদেরকে একটু বলি। কোথায় গেল আমার স্ক্রিন? ওকে, হ্যাঁ। এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে হলো যে এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আমার তো এটা সেকেন্ড অর্ডার একটা ইকুয়েশন, এই যে ডি স্কয়ার ডেল ডিভাইডেড বাই ডিটি স্কয়ার ইকুয়াল টু পাই 0, এটা একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন ছিল। এই ধরনের ইকুয়েশন সলিউশন করা অনেক কঠিন। তো আমরা এই ইকুয়েশন সলিউশন না করে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে আমরা বলতে পারতেছি একটা সিস্টেম স্টেবল হবে কিনা। Yes, sir. ওকে, কি করে হবে? যদি আমার এরিয়া A2 এবং এরিয়া A1 দুইজনের ক্ষেত্রফল কি যদি সমান হয় তাহলে সিস্টেমটা কি হবে? স্টেবল হবে। এখন আমরা এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে আমি তোমাকে দেখাতে চাচ্ছি যে কত সহজে আমি বলে দিতে পারি যে আমি ম্যাক্সিমাম কত পর্যন্ত মেকানিক্যাল পাওয়ার বাড়াইতে পারি। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো? Yes, sir. তার মানে আমি যে মেকানিক্যাল ইনপুট পাওয়ার, এই যে মেকানিক্যাল ইনপুট পাওয়ারটা আমরা যে দিয়েছি, ধরো পিএম থেকে পিএম অন করেছি, তো অনেকের পর মুক্তাদির চাইলো যে অনেক তো পিএম 1 পর্যন্ত বাড়িয়েছে, আমি আরো বাড়াই। ঠিক আছে, তো এরকম কতক্ষণ বাড়ানো যাবে, কতক্ষণ বাড়ালে আমার ওই সিস্টেমটা কি থাকবে? স্টেবল থাকবে। সেটা আমরা এই ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে খুব সহজেই বলে দিতে পারবো
যে তুমি মেকানিক্যাল পাওয়ার এই পর্যন্ত বাড়াইলে সিস্টেমটা সে কি করতে পারবে, রিকভার করে পুনরায় সিনক্রোনিজমে থাকতে পারবে, এবং এর থেকে বেশি বাড়ালে আর কি সে সিনক্রোনিজমে আসতে পারবে না স্টেবল থাকবে বা স্টেবল অবস্থায় আসতে পারবে না। সেটাই এখন আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, খেয়াল করো। আমি আবার আঁকাই। ওকে, দুইটা চিত্র আঁকাই। তোমাদের ইউটিউবে 3টা চিত্র আঁকানো আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আমি আপাতত 2টো চিত্র আঁকাই, এখানে তাড়াহুড়া করার জন্য অনেকক্ষণ পেছাল পেরে ফেলছি, কারণ আমাদের আরো দূর যেতে হবে। আজকে আমরা আরো 30 মিনিট পড়াবো, কারণ একই লেকচারের মধ্যে মনে হচ্ছে আমি খালি ঘুরপাক খাচ্ছি। ওকে, দেখো ডেল, এটাও ডেল। আমি দুটো পাওয়ার অ্যাঙ্গেল আঁকতে চাই, পি, এখানেও আমি পি লিখলাম। যেহেতু একটা নির্দিষ্ট সিস্টেমের ক্ষেত্রে আমি পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ আঁকতেছি, তার মানে দুইটা পাওয়ার অ্যাঙ্গেল কার্ভই হচ্ছে আইডেন্টিক্যাল হবে। কিন্তু আমার আঁকানোর মধ্যে হয়তো বা হাতে আঁকানোর ক্ষেত্রে দুইটা পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ দেখতে একরকম নাও হতে পারে, কিন্তু তোমরা এটাকে অ্যাসুম করে নাও যে দুটো পাওয়ার অ্যাঙ্গেল একই রকম দেখতে। ওকে, আসো কি? ওকে, তো আমরা প্রথমটার ক্ষেত্রে আমি বলেছি যে এই ইনিশিয়ালি পিএম মেকানিক্যাল পাওয়ারের ক্ষেত্রে ডেল জিরো অবস্থায় কি করছে, তারা সিনক্রোনিজমে আছে। এই চিত্রেও তাই আঁকালাম, এটা পিএম এবং ডেল জিরো অ্যাঙ্গেলে কি আছে, স্টেবল অবস্থায় আছে। ঠিক আছে, হলো? এখন আমি মেকানিক্যাল পাওয়ার এই পর্যন্ত বাড়ালাম, বাড়াতে বাড়াতে এবার এটাকে বললাম PM2। ওকে, এই তোমরা কি খেয়াল করতেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, PM1 তো আগের চিত্রে দেখিয়েছি, আমি PM2 দেখালাম। PM2 দেখালে এখন দেখো যে আমার যে এরিয়াটা কিভাবে নির্ণয় করতে হয়, মেকানিক্যাল পাওয়ার এবং ইলেকট্রিক্যাল পাওয়ারের মধ্যকার পার্থক্যটা। আচ্ছা, তাহলে আমরা এরিয়াটা পেয়ে গেলাম, এটা আগের থেকে তো বড় এরিয়া হয়ে গেল নাকি? পাওয়ার বাড়লে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার যত বাড়াচ্ছি এরিয়াটা, যে আমার কাইনেটিক এনার্জি যেটা, সেটাও কি হবে, বেড়ে গেল, তাই না? এটার আমরা নাম দিলাম হচ্ছে A1। ওকে, এখন এই অবস্থায় আমার অ্যাঙ্গেল দুইজন সমান, এটাকে আমরা নতুন নাম দিলাম del2, ধরো যে নাম দিলাম, এটা কি del2। এবং এই অবস্থায় আমার এখানে এখন যে কাইনেটিক এনার্জি এটা স্টোর হয়েছিল, এখন কাইনেটিক এনার্জি কি হবে, রিলিজ হবে বা ডিসিপেটেড হবে। আমরা ধরে নিলাম এই পর্যন্ত যে ক্ষেত্রফল তৈরি হলো এটা হচ্ছে A2, যেটা হচ্ছে A1 এর সমান। ওকে, আচ্ছা, এটাকে আমরা নাম দিলাম ডেল ম্যাক্স প্রাইম, এটা তো ডেল ছিলই। এখন আমার খেয়াল করো যে আমি কি বলতে চাচ্ছি, যে PM2 যে অতিরিক্ত যে মেকানিক্যাল পাওয়ার আমি আরো বাড়াইলাম, এই বাড়ানোর কারণেও দেখা যাচ্ছে যে A2 যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছে সেটা A1 এর সমান হচ্ছে। তার মানে সিস্টেমটা কি হচ্ছে, স্টেবিলিটিতে চলে আসবে বা সিনক্রোনিজমে চলে আসবে, আমরা বলতে পারি। ওকে, বুঝা যায়? আচ্ছা, এখন দ্বিতীয় চিত্রে এসে আমরা কি করলাম, যে দ্বিতীয় চিত্রে এসে আমরা মেকানিক্যাল পাওয়ার আরো বাড়িয়ে দিলাম, এটা হচ্ছে PM3। দেখি PM3, তাহলে এবার আমার যে এরিয়া A1 তৈরি হবে সেটা আগে আমরা আঁকিয়ে নিই। এটা হচ্ছে হলো আমার এরিয়া A1। ওকে, বোঝা গেল? কেউ কি আসো? এখন এই যে কাইনেটিক এনার্জি যেটা স্টোর হয়েছে সেটা কি হতে হবে, ডিসিপেটেড হতে হবে, তাই না? কেউ কিছু বলে না। আচ্ছা, ডিসিপেটেড হচ্ছে ওইটা নিয়ে এই পর্যন্ত যখন ডিসিপেটেড হলো, যে এই যে এটা ইলেকট্রিক্যাল পাওয়ার, আমি এই বিন্দুতে আসছি, এই যে এটা ইলেকট্রিক্যাল পাওয়ার আর এটা কি আমার মেকানিক্যাল পাওয়ার, এই দুইজন এই বিন্দু পর্যন্ত স্টিল
পি এবং পিএম দুইজন সমান, কিন্তু এই বিন্দু থেকে যখন আমি এখানে সরে আসবো, সে এই বিন্দুতে চলে আসব, এখানে যদি চলে আসি, এখানে আসলে কি বলতো, একটু বলো তোমরা, এখানে কি এই বিন্দুতে, ইলেকট্রিক্যাল পাওয়ার কমতেছে, অর্থাৎ এই বিন্দুতে পিএম আবার কি হয়ে গেছে, পজিটিভ, পি থেকে বড় হয়ে গেছে। পজিটিভ স্যার। তার মানে পিএ পজিটিভ হয়ে গেছে। পিএ পজিটিভ মানে কি, পজিটিভ এক্সিলারেশন। ইয়েস স্যার। তার মানে আমার A1 ক্ষেত্রফলে যে কাইনেটিক এনার্জিটা স্টোরড হয়েছিল সেটা ডিসিপেটেড হওয়ার আগেই, পুরোপুরি ডিসিপেটেড হওয়ার আগেই আমার পি কি হয়ে গেল, পিএম থেকে ছোট হয়ে গেল। তার মানে আবার পজিটিভ এক্সিলারেশন হয়ে গেল। তার মানে যে এনার্জিটা স্টোর হয়েছিল সেটা ডিসিপেটেড না হয়ে আবার কি শুরু হলো, স্টোরিং শুরু হলো স্যার। আবার স্টোর হওয়া শুরু হলো, বা আবার পজিটিভ কাইনেটিক এনার্জি তৈরি হয়ে গেল, তাই না? ইয়েস ইয়েস। তার মানে এই যে A2, এই A2 ভদ্রলোককে অ্যাটলিস্ট A1 এর কি হতে হবে, সমান হতে হবে। যদি সমান না হওয়ার অপশনটা পায়, A2টা কি ডিএক্সিলারেশনের জন্য, আর A1 টা কি এক্সিলারেশনের জন্য। তাহলে এক্সিলারেশনের জন্য যে কাইনেটিক এনার্জি স্টোর হয়েছিল সেই স্টোরড এনার্জিটা পুরোপুরি ডিসিপেটেড হতে হলে A2টা অ্যাটলিস্ট A1 এর সমান হতে হবে। যদি সমান না হয় তাহলে দেখতেছি যে এই বিন্দুর পর আর কখনোই সমান হওয়ার অবস্থা থাকবে না। কেন? কারণ এই বিন্দুর পরে যে ইলেকট্রিক্যাল পাওয়ার আর মেকানিক্যাল পাওয়ারের থেকে কোনোভাবেই কি বেশি না হলে আর নেগেটিভ এক্সিলারেশন পাচ্ছি না। তার মানে আমার যে A1 ক্ষেত্রফলে যে কাইনেটিক এনার্জি স্টোর হয়েছিল সেটা পুরোপুরি ডিসিপেটেড কি হতে পারছে না। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। তার মানে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি যে এই ডেল ম্যাক্স ম্যাক্সিমাম হতে পারবে এই যে যখন ইলেকট্রিক্যাল পাওয়ার এবং মেকানিক্যাল পাওয়ারের এই ইন্টারসেকশনের মধ্যে থাকবে। আমার কথা কি বোঝা গেছে? এর বাইরে চলে গেলে আর কি হবে, সিস্টেমটা কি হবে না, স্টেবল হবে না। কেউ কোনো কথা বলে না? জি স্যার। বোঝা যায়নি নাকি? বুঝছি। আচ্ছা আবার একটু বোঝাই, খেয়াল করো। এই যে এই বিন্দু পর্যন্ত আমি দেখলাম, যদি একটা ভাস্ট কেস, একদম ফাইনাল কেসের ক্ষেত্রে যদি চিন্তা করি, যে আমার A1 যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছিল ঠিক তার সমান ক্ষেত্রফল তৈরি হতে একদম আমার চলে আসতে হলো এই পর্যন্ত। কোন পর্যন্ত? কোন বিন্দু পর্যন্ত? আমার এই জায়গায় হতে পারে, তাই না? এমন হতে পারে যে এই বিন্দুতে আসার পরে কি হলো, A2 এর যে ক্ষেত্রফলটা তৈরি হতো সেটা কার সমান, A1 এর সমান। হ্যাঁ, কিন্তু আমরা দেখলাম যে এই ক্ষেত্রে একদম পুরোপুরি যখন এই বিন্দুতে আসলো তখন হচ্ছে আমার A2 এর যে ক্ষেত্রফলটা তৈরি হলো, মানে এইটুক সহ, তা কার সমান, A1 এর সমান। তার মানে আমার এই মেকানিক্যাল পাওয়ার PM2 সর্বোচ্চ আমি এই পর্যন্ত বাড়াইতে পারি যখন আমার A2 এবং A1 কি হচ্ছে, সমান হচ্ছে। কিন্তু তার থেকে যদি বেশি বাড়িয়ে দিই, তার থেকে যদি কি করি, তার থেকে কি কথা বলে না, বেশি করে দিলে স্যার। বেশি যদি বাড়িয়ে দিই তাহলে তখন যে অতিরিক্ত A1 এর যে ক্ষেত্রফলটা তৈরি হবে সেই ক্ষেত্রফলটা সমান হতে আর পারছে না। A2 যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলে কি সমান হতে পারতেছে না। তার মানে আমার ম্যাক্সিমাম পসিবিলিটিস থাকবে এই যে ইলেকট্রিক্যাল কার্ভ এবং এই যে মেকানিক্যাল কার্ভ, এই ইন্টারসেকশন পর্যন্ত, এর ছেদ বিন্দু পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম কি থাকবে, যে আমি ম্যাক্সিমাম পাওয়ারটা দিতে পারবো। তাহলে আমরা এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে আমরা দেখতে পারতেছি যে আমি মেকানিক্যাল পাওয়ার কতটুকু দিতে পারবো, বা কোন পর্যন্ত দিলে আমার সিস্টেমটা কি থাকবে, স্টেবল থাকবে। তার বেশি দিলে আর সিস্টেমটা কি থাকবে না, স্টেবল থাকবে না। আমার কথা কি বোঝা যায়? জি স্যার। জি স্যার। হ্যাঁ, বুঝলে বলো, না বুঝলে আমি আরো বলতে থাকি।
আমরা তো দেখলাম যে মেকানিক্যাল পাওয়ার যদি আমি এ পর্যন্ত বাড়াই তাহলে একটা এরিয়া তৈরি হচ্ছে এবং সেই এরিয়া পজিটিভ কাইনেটিক এনার্জির জন্য যে এরিয়াটা তৈরি হচ্ছে নেগেটিভ কাইনেটিক এনার্জির জন্য সেই পরিমাণ এনার্জি কি হচ্ছে আবার বা কাইনেটিক এনার্জি কি হচ্ছে ডিসিপেটেড হয়ে যাচ্ছে। তো এরকম আমি যখন মেকানিক্যাল পাওয়ার আরেকটু বাড়ালাম তখন আমার এরিয়াটা আরেকটু বড় হলো এবং সেই এরিয়াটা আমরা এখানে আবার পাচ্ছি। এভাবে বাড়াইতে বাড়াইতে একটা পর্যায়ে এমন পরিমাণ বাড়ালাম যে পরিমাণ আমার পজিটিভ কাইনেটিক এনার্জির জন্য পজিটিভ এক্সিলারেশনের জন্য যে কাইনেটিক এনার্জিটা স্টোর হয়েছিল সেটা আর এখানে আমার কি সে ক্ষেত্রফলটা আর আমি পাচ্ছি না ডিসিপেটেড হওয়ার জন্য, তাই না? তখন আমরা বলতেছি যে এর থেকে বেশি কোন পর্যন্ত, যখন এই যে ইন্টারসেকশন এই যে PM2 আমি বললাম যে এই যে ইন্টারসেকশন পর্যন্ত তখন A2 আর A1 কি হচ্ছে সমান হচ্ছে, এই পর্যন্ত আমি মেকানিক্যাল পাওয়ার বাড়ালে সিস্টেমটা পুনরায় স্টেবল হয়ে যাচ্ছে। কিন্তু তার থেকে বেশি বাড়ালে আর সিস্টেমটা কি হবে না, স্টেবল হবে না। বোঝা যায়? জি স্যার। একজন বলতেছে জি স্যার, বাকিরা তো বুঝছে কিনা আমি বুঝতে পারতেছি না। জি স্যার। আচ্ছা। মাত্র কয়জন আছে আল্লাহ জানে। স্যার কয়েকজন বের হয়ে গেছে। আচ্ছা 10 জন আছে। 9 জন আছে স্যার। বোঝা কি গেল যে আমরা ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে কি করে আমরা ক্যালকুলেশন না করে ইকুয়েশন ক্যালকুলেশন না করে বলে দিতে পারতেছি যে সর্বোচ্চ কত পর্যন্ত মেকানিক্যাল পাওয়ার আমি বাড়ালেও সিস্টেমটা কি হবে পুনরায় স্টেবল বা পুনরায় সিনক্রোনিজমে আসবে। এটা বোঝা গেছে? জি স্যার। স্যার এটা স্যার বুঝতে পারছি। এটা তাহলে আমরা প্রথম টপিকটা বললাম যে সাডেন যদি আমার কি হয় মেকানিক্যাল ইনপুট পাওয়ার সাডেন ইনক্রিজ ইন মেকানিক্যাল ইনপুট। হ্যাঁ সাডেন লোড বাড়াইলে কি হবে তাই? সাডেন লোড না, সাডেন হচ্ছে মেকানিক্যাল ইনপুট পাওয়ার যদি বাড়িয়ে দিই তাহলে আমার কি দাঁড়াবে, তাই তো? এখন আমরা দ্বিতীয় টপিকসে আসি। দ্বিতীয় টপিকসটা হচ্ছে হলো যে থ্রি ফেজ ফল্ট। থ্রি ফেজ ফল্ট। ওকে, তাহলে আমরা নেক্সট আর্টিকেলে যাচ্ছি, সেটা হচ্ছে থ্রি ফেজ ফল্ট। এবং এখানে তুমি আরো ভালো বুঝবা বা আস্তে আস্তে ক্লিয়ার হবে এই আর্টিকেলটা শুরু করবে, 2 নম্বর আর্টিকেলটা, এবং আমরা চেষ্টা করি বোঝানোর। একটু খেয়াল করো, তোমরা কি খেয়াল করতেছো? জি স্যার। আচ্ছা, আমরা স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমরা মেকানিক্যাল পাওয়ার বাড়ানোর কারণে আমরা ডেল বাড়াই ফেলতেছি, কিন্তু যদি মেকানিক্যাল ডেল বেড়ে পাওয়ার আমরা যাচ্ছে। কমাই ফেলি স্যার, কমাই ফেললে তাহলে কি তাহলে আমাদের ডেল কমে আসবে। ডেল কমবে, কিন্তু জিরোতে কি আনা সম্ভব হবে কখনো? হ্যাঁ, ডেল জিরো করা কি সম্ভব হবে কখনো? এটা ডেল জিরো করা না, তুমি কমাইতে থাকতেছো, কমাইলে ডেল কমে যাবে এবং আবার কি হবে যে ওই PM কি হবে আমি একটু বলি, খেয়াল করো যে তুমি যদি মেকানিক্যাল পাওয়ার কমিয়ে দাও তার মানে PM P থেকে কমে গেল, তাই না? স্যার ওটা বুঝছি, স্যার ওটা বুঝছি যে মানে মেকানিক্যাল পাওয়ার যদি তুমি কমাই দিই হ্যাঁ, তাহলে আমার ডেল কমে যাবে, কিন্তু কখনো কি জিরোতে আনা সম্ভব নাকি এটা বলছি স্যার। এইটা এখন এটা আমি হুট করে আন্দাজি বলাটা কঠিন, তাই না? এখন তুমি যেটা বলতে চাচ্ছ তার মানে জিরো হতে হলে আমার PM মেকানিক্যাল পাওয়ার জিরো হইতে হবে। আমি এই যে আমার ইনিশিয়ালি PM আমি এই পর্যন্ত দিয়েছি, তুমি বললে যে আরেকটু কমিয়ে ডেলটাকে কি করতে চাচ্ছ, কমিয়ে দিলা, কিন্তু ডেল আরেকটু কমলো, কিন্তু তুমি বলতেছো যে ডেল জিরো চাচ্ছ। ডেল জিরো চাওয়া মানে কি একবার চিন্তা করে দেখছো? ডেল জিরো বলতে তুমি আসলে কি বোঝাচ্ছ? তার মানে তোমার মেকানিক্যাল পাওয়ার কত? ডেল জিরো মানে তো স্যার রোটেটিং ফিল্ড আর স্যার রোটরের মধ্যে কোনো অ্যাঙ্গেল হ্যাঁ, থাকবে। সেটা তো জিরো, ঠিক আছে। সেই জিরোটা আসতে হলে তার মানে তখন মেকানিক্যাল পাওয়ার আসলে কত হতে হচ্ছে? স্যার জিরো হইতে স্যার জিরো নিচে গেছে মানে যাইতে হবে, মোটামুটি নেগেটিভ বলা যাইতে পারে। না, মেকানিক্যাল পাওয়ার কি হতে হবে? আমি আবার তুমি একটু খেয়াল করো, তুমি সুন্দর একটা কোশ্চেন করছো, আমি তোমার সেই ব্যাখ্যাটাই দিচ্ছি। এটা হচ্ছে PM ইনিশিয়াল অবস্থায়, এটা হচ্ছে কি ডেল জিরো। তুমি মেকানিক্যাল পাওয়ার এবার না বাড়িয়ে কি করলা, কমিয়ে দিলা, তার মানে এটা তোমার ডেল 1 তৈরি হলো, মানে আগে থেকে কম। কিন্তু তুমি চাচ্ছ জিরো, জিরো চাওয়া মানে কি? মেকানিক্যাল পাওয়ার কত? মেকানিক্যাল পাওয়ার কত? জিরো হতে হলে মেকানিক্যাল পাওয়ার কত হতে হচ্ছে? জিরো হতে হচ্ছে। জিরো হইতে হবে। মেকানিক্যাল পাওয়ার জিরো মানে কি?
স্যার তুমি কোনো যে move- রোটরটাকে যে ঘোরাচ্ছিলা এখন তার কোনো ইনপুট পাওয়ার নাই, তাহলে রোটর কি আর ঘুরবে? না আমার কথা কি বোঝা গেছে? তার মানে তুমি তোমার কোশ্চেনের অ্যান্সার মনে পেয়ে গেছো, মানে তুমি জিরো আনতে পারতেছো না এইভাবে মেকানিক্যাল ইনপুট পাওয়ার কমিয়ে, তাই না? জি স্যার কারণ প্র্যাকটিক্যালি জিরো আনা আর কি সম্ভব না। না, কারণ হচ্ছে তুমি এই যে খেয়াল করো যে তুমি ডেল ওয়ান তো কমাইতে চাচ্ছ কিভাবে, মেকানিক্যাল পাওয়ার কমিয়ে কমিয়ে। তো যদি ডেলটাকে একবারে জিরো করতে চাও তাহলে সে সময় আমার ইনপুট মেকানিক্যাল পাওয়ার কত? zero। জিরো। জিরো তার মানে মেশিন যখন রান করেনি সেই অবস্থার ঘটনা, তাই না? জি স্যার। কোনো মেকানিক্যাল পাওয়ার নাই, তার মানে রোটরও ঘুরতেছে না, এটাই তো। ইয়েস স্যার। ওকে, আচ্ছা এখন তাহলে আমরা পড়াশোনায় আসি। তোমার কথাটা আমি বললাম এখানে, এ নিয়ে পরবর্তীতে আরো আলোচনা করা যেতে পারে। এখন মূল আমি যে পড়াটা শুরু করতে যাচ্ছি, কারণ ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন ভালো বুঝতে হলে এই আর্টিকেলটা বুঝতে হবে, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। ওকে, আচ্ছা খেয়াল করো, আমরা আগেই বলেছি যে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন টু মেশিনের ক্ষেত্রে, মেশিনস এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অথবা সিঙ্গেল মেশিন যেটা ইনফাইনাইট বাস বারে যদি সাপ্লাই দিয়ে থাকে তাহলে সেটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো আমি সেই চিত্রটাই আঁকি, যে ধরো এইটা হচ্ছে আমার সিনক্রোনাস জেনারেটর, ইনি দুটো আমি আইডেন্টিক্যাল লাইন ধরে নিলাম, যে দুটো প্যারালালি লাইন দিয়ে আছে, এই দুইটা লাইনের মাধ্যমে ইনফাইনাইট বাস বারে আমি ইলেকট্রিক্যাল পাওয়ার কি করতেছি, সাপ্লাই দিচ্ছি। ওকে, এটা হচ্ছে হলো আমার ইনফাইনাইট বাস বারে ইনফাইনাইট বাস বার। ওকে, ইনফাইনাইট বাস বার। আর এটা কি সিনক্রোনাস, সিনক্রোনাস কি জেনারেটর আর অল্টারনেটর। জি এটা প্যারালাল লাইন দিয়ে আমি বললাম সাপ্লাই দিচ্ছি। এ পর্যন্ত বুঝতে তো কারো সমস্যা নাই, কিছুই করিনি তাই না? আগে সিঙ্গেল লাইন দিয়ে দেখিয়েছিলাম, এখন আমি দুইটা লাইন ইউজ করলাম। ওকে, থ্রি ফেজ জি স্যার। জি কিন্তু স্যার। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দিয়ে আমি দেখাচ্ছি। ওকে, হয়েছে এই পর্যন্ত? জি স্যার জি স্যার। আচ্ছা, এখন থ্রি ফেজ ফল্ট, সে ফল্টটা বিভিন্ন ভাবে হতে পারে, মাঝামাঝি হতে পারে, এটাকে বলি সেন্ডিং এন্ড। এই যে এই জায়গাটাকে বলি হচ্ছে হলো আমরা এটাকে এটাকে বলি হচ্ছে সেন্ডিং এন্ড, সেন্ডিং এন্ড। আর এটাকে আমরা বলি হচ্ছে হলো রিসিভিং এন্ড। যেমন কাটাখালীতে যে পাওয়ার প্ল্যান্ট আছে, সেটা হচ্ছে হলো সেন্ডিং এন্ড, তারা সেন্ড করতেছে। ওকে, ইন্ড বানান কি লিখলাম, এটা হচ্ছে সেন্ডিং এন্ড। আর আমরা বাসা বাড়িতে যখন পাওয়ার নিচ্ছি সেটাকে আমরা বলতেছি কি রিসিভিং এন্ড। যেমন আমাদের বাসার এই পাশে অথবা যে সাব স্টেশনে যে লাইনটা আসছে সেখানে আমরা বলতেছি ইনফাইনাইট বাস বার। ওকে, আচ্ছা এখন এই ফল্টটা বিভিন্ন জায়গায় হতে পারে। ফল্ট আইদার এখানে কোথাও হতে পারে, অথবা আমরা প্রথম শর্তটা দেখাবো যে ফল্টটা হইছে একদম সেন্ডিং এন্ডে। কোথায় হয়েছে? সেন্ডিং এন্ডে কি হয়ে গেছে, ফল্ট হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার ফল্ট মানে কি, জি স্যার। যে এইখান থেকে একটা তার যে আমার যে গ্রাউন্ডিং আছে গ্রাউন্ডিং এ লেগে গেছে, হতে পারে। Yes, sir। ওকে, Short। এই ধরনের একটা ফল্ট হয়েছে। আমার কথা কি বুঝতে পারছো? Yes, sir। জি স্যার। আচ্ছা, এখন এই যে ফল্টের এই লাইনের যদি রেজিস্ট্যান্স আমি নেগলেক্ট করি, যে রেজিস্ট্যান্স নাই, তার মানে এই যে পাওয়ার, এখন এই যে পাওয়ারটা তো আমার ইনফাইনাইট বাসবারে যাচ্ছিল, তার একটা লাইন ফল্ট হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে কোনো পাওয়ার যাবে? না স্যার শর্ট পাথ তৈরি হয়ে গেছে। আর তো জি স্যার বিদ্যুৎ তো বোকা না, যে শর্ট পাথ তৈরি হয়ে গেলে সে তখন ওই পাথ দিয়েই সব চলে যাবে, Yes, আর sir। এই দিক দিয়ে কি যাবে না, তাই না? তার মানে আমার যে পি ইলেকট্রিক্যাল পাওয়ার যেটা সাপ্লাই দিচ্ছিলাম সেটা কত? জিরো।
জি স্যার। ইয়েস স্যার। ইলেকট্রিক্যাল পাওয়ার 0। এই যে আমি জেনারেট এই 1 নোড থেকে 2 নোডের মধ্যে দিয়ে যে সাপ্লাই দিচ্ছিলাম সেটাই তো আমি পি বলতেছিলাম, এবং সেই পিটা কি হয়ে যাবে? 0 জিরো হয়ে হয়ে যাবে। যাবে। 0 হয়ে যাবে না? আচ্ছা, Yes, sir. এখন আমরা আসি ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন থেকে কিভাবে আমরা এই ব্যাখ্যাগুলো দিতে পারি। ওকে, আচ্ছা আমি কার্ভ আঁকাই, এবং এক্ষেত্রে আমরা বলে দিব যে মেকানিক্যাল পাওয়ার পিএম ভদ্রলোক, উনি মেকানিক্যাল পাওয়ার যিনি পিএম কে বলতেছি, এই ভদ্রলোক হচ্ছে কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা মেকানিক্যাল পাওয়ার কে নিয়ে এবার এখানে কোনো আলোচনা করতে চাচ্ছি না। গত টপিকসে আমরা আলোচনা করেছি যে মেকানিক্যাল পাওয়ারটাকে আমরা কি করতেছি, চেঞ্জ করতে চাচ্ছি, কিন্তু এখন আর আমরা কি করতে চাচ্ছি না, যে কোন প্রকার মেকানিক্যাল পাওয়ার কি করতে চাচ্ছি না, চেঞ্জ করতে চাচ্ছি। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, তার মানে এখন আমরা যে কাজটা করছি যে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ান ব্যাখ্যা দেওয়ার জন্য আমার পাওয়ার অ্যাঙ্গেল কার্ভটা আমরা এখন আঁকাই। এটা আমরা নাম দিলাম পাই, এই তো ডেল ইলেকট্রিক্যাল পাওয়ার ই। আমরা বলে নিলাম যেহেতু মেকানিক্যাল পাওয়ার কনস্ট্যান্ট, আমরা এই ভদ্রলোককে বলে দিলাম ইনি হচ্ছেন পিএম, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে হলো আমাদের ডেল 0। ওকে, দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, এখন আমরা বলতেছি যে একদম ইনিশিয়াল ফল্ট হয়নি, ওই কন্ডিশনে আমাদের এই যে ফল্ট যখন হয়নি তখন ডেল 0 অবস্থায় পিএম এবং পি দুইজন সমান, এবং এই অবস্থায় সিনক্রোনাস মেশিনটা ভালোভাবেই চলছিল, Yes, sir. শান্তিতেই চলাচল করতেছিল, সিনক্রোনাইজমে ছিল। ওকে, জি স্যার। আচ্ছা এখন আমি বললাম যে চলতে চলতে হঠাৎ কি করে দিয়েছি, ফল্ট করে দিয়েছি। আমার কথা কি শুনতেছো? জি স্যার, শুনতেছি। জি স্যার। ফল্ট করে দিয়েছি। এই ফল্ট করে দিলে কি হবে? পি কি পি হবে? জিরো হয়ে যাবে। পি জিরো হয়ে যাবে। পি ভদ্রলোক যদি 0 হয়ে যায় তার মানে পিএম মাইনাস পি, PM minus এখানে P. পি আবার পজিটিভ হয়ে যাচ্ছে, Yes, sir, পজিটিভ positive. এক্সিলারেশন। Yes, sir. তার মানে পি 0 হয়ে যাওয়া মানে আমার Energy পি এ store হবে, পজিটিভ, sir. তার মানে রোটরের স্পিড কি হবে? বেড়ে যাবে। বেড়ে যাবে, বেড়ে যাবে। বাড়তেই থাকবে, বাড়তেই Yes, থাকবে, sir. তাই না? Yes. আচ্ছা এখন এই ফলটা তোমার ওখানে কাটাখালীর ইঞ্জিনিয়ার যিনি আছেন উনি যে ফলটা ক্লিয়ার করলেন। ওকে, জি স্যার। আচ্ছা যতক্ষণ ফল্ট ক্লিয়ার করে নাই ততক্ষণ কি ঘটে গেছে? এক্সিলারেশন পাওয়ার পজিটিভ হওয়ার কারণে এই রোটর বেসার হইয়া কি করেছে, এই যে ইনিশিয়াল অ্যাঙ্গেল ডেল 0 ছিল, সেই ডেল 0 এর মান কি হয়ে গেছে? বেড়ে গেছে। বাড়তেছে। যতক্ষণ ফল্ট ক্লিয়ার করতেছে না এই ভদ্রলোক কি হচ্ছে, বেড়েই যাচ্ছে। বেড়ে যাচ্ছে। এটা তো বোঝা যায় কেন বেড়ে যাচ্ছে? জি স্যার। এক্সিলারেশন পাওয়ার বেড়ে যাচ্ছে, আর এক্সিলারেশন পাওয়ার বেড়ে জি, যাওয়া স্যার। মানে এই রোটরের স্পিড কি বেড়ে যাওয়া, স্পিড বেড়ে যাবে বেড়ে স্যার। যাওয়া মানে জি, স্যার। ডেল 0 পাওয়ার অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেল এর মান কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এটা তো বোঝা যায়। Yes, sir. জি স্যার। এখন ধরো যে ভদ্রলোক বা যে ইঞ্জিনিয়ার ফলটা ক্লিয়ার করলেন, ক্লিয়ার করতে করতে ধরো যে ডেল 0 থেকে ডেল 1 কন্ডিশনে যে যখন পাওয়ার অ্যাঙ্গেলটা বা টর্ক অ্যাঙ্গেলটা বেড়ে বেড়ে ডেল 1 হয়ে গেল, ওই অবস্থায় ইঞ্জিনিয়ার যে এখানে ফলটা কি করে দিল, ক্লিয়ার করে দিল। ফলটা কি করে দিল? স্যার ক্লিয়ার করে দিল। কথা বলেন। ফল্ট ক্লিয়ার দুই ভাবে করা যেতে পারে। এক হচ্ছে এই সেকেন্ড যে প্যারালাল লাইনটা এটাকে আইসোলেটেড করে দেয়া হতে পারে, জি স্যার। জি স্যার। এইভাবে করতে পারে, অথবা যে শর্টটা হয়েছিল সেই শর্টটা কি করে দেয়া, Minimize করে দাও, sir. ক্লিয়ার করে দেয়া, তাই তো? তার মানে দুই ধরনের ভাবে সে কন্ডিশনটা করতে পারে, কিন্তু আমরা এখানে যেটা এই অবস্থায় অ্যাসিউম করে নিচ্ছি যে ফলটা ক্লিয়ার করে দিয়েছে, অর্থাৎ আগে যে অবস্থায় ছিল সিস্টেমটা পুরো ইনট্যাক্ট অবস্থায় ফিরে গেছে, আগের যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে গেছে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আগের অবস্থায় কি
ফিরে গেছে, মানে আগেও যে দুইটা প্যারালাল লাইন ছিল এখন ওই দুইটা প্যারালাল লাইনে চলে গেছে। কখন কখন এই কাজটা ঘটলো ইঞ্জিনিয়ার কখন যে করলেন? যখন আমার ডেল 1 রোটরটা সরতে সরতে ডেল 1 অবস্থায় চলে গেল, এই অবস্থায় যে ফলটা কি করলেন? ক্লিয়ার করলেন। আচ্ছা, তার মানে এখন রোটরের স্পিড সিনক্রোনাস স্পিড থেকে অনেক বেশি বেড়ে গেছে। তার মানে যখন ফল্ট ক্লিয়ার করলো তখন ইলেকট্রিক্যাল পাওয়ার হচ্ছে ফিরে আসলো স্যার, ফিরে আসলো এবং ইলেকট্রিক্যাল পাওয়ার হচ্ছে এই পর্যন্ত। আচ্ছা, আর ইউ অফিস থেকে ফোন দিয়েছে, আমি একটু ফোনটা ধরি। তোমরা একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো, আমি সাউন্ড অফ করে দিয়ে মাইক্রোফোন অফ করে দিয়ে, আচ্ছা মাইক্রোফোন অফ করতে করতে কল চলে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি জি। ও আলি এক্সপ্রেস থেকে আসছে না, আমি কালকে যাবো না তো, কালকে কি অফিস খোলা থাকবে? বুধবারে। আচ্ছা তাহলে আজকে কতক্ষণ খোলা থাকবে? 1 ঘন্টা, তাহলে আমি আসতেছি, আজকেই আসছি। আচ্ছা এই তোমরা আসো, আমি অফ করতে ভুলে গেছি, যাই অফ করার মোট অপশন ছিল, যাই নতুন তো আমরা সবাই অনলাইনে নতুন, একটু একটু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবো, তাই না? ওকে, আচ্ছা খেয়াল করো তো, কি যেন কোথায় যেন ছিলাম, ডেল 1 এই যে ডেল 1 এর ফলটা কি করে দেওয়া হলো? ক্লিয়ার করে দিল। কিন্তু এই অবস্থায় আমার পজিটিভ এক্সিলারেশনের কারণে রোটরের স্পিড অনেক বেড়ে গেছে, ইলেকট্রিক্যাল পাওয়ারটা তখন এক লাফে কোথায় চলে গেছে? 2 নম্বর পজিশনে উপরে। হ্যাঁ উপরে, অর্থাৎ আমার ইলেকট্রিক্যাল পাওয়ারটা কোথায়? এইটা এই পজিশনে। আচ্ছা আমি এই বিন্দু নাম দিলাম সে এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। বিন্দু নাম দিলে বলতে সুবিধা হবে এবং তোমাদের পরে খেয়াল করতে সুবিধা হবে। তার মানে ইলেকট্রিক্যাল, যখন আমি ফল্টটা ইঞ্জিনিয়ার সাহেব ফল্টটা ক্লিয়ার করে দিলেন তখন আমার ইলেকট্রিক্যাল পাওয়ারটা এক লাফে কোন বিন্দুতে চলে গেল? ডি বিন্দুতে চলে গেল। আচ্ছা ডি বিন্দুতে যদি চলে যায় ইলেকট্রিক্যাল, তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার এখন বেশি। ইলেকট্রিক্যাল পাওয়ার কার থেকে বেশি? মেকানিক্যাল পার্ট থেকে। মেকানিক্যাল পাওয়ার থেকে। তার মানে এবার পি এ কি হয়ে যাবে? নেগেটিভ। নেগেটিভ। তার মানে এবার নেগেটিভ এক্সিলারেশন, তার মানে রোটর স্লো ডাউন হবে। ইয়েস স্যার। রোটর কি হবে? স্লো ডাউন হবে। এবং এই স্লো ডাউন হওয়ার কারণে যে পরিমাণ কাইনেটিক এনার্জি আমার ফল্টের সময় পজিটিভ এক্সিলারেশনের জন্য স্টোরড হয়েছিল, এখন সেই কাইনেটিক এনার্জি কি হয়ে যাবে? ডিসিপেটেড হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আচ্ছা সেই আলোচনায় আমি আসব, কিন্তু আমি জানতে চাই যে আমার যখন ফল্ট ছিল সেই সময় যে এরিয়াটা তৈরি হয়েছিল সেই এরিয়াটা কোথায়, তাই না? এরিয়া নির্ণয় করার পদ্ধতি কি? আমি তোমাদেরকে বলেছি যে এরিয়া নির্ণয় করার পদ্ধতি হচ্ছে মেকানিক্যাল পাওয়ার এবং ইলেকট্রিক্যাল পাওয়ারের মধ্যবর্তী অংশ, তাই না? আচ্ছা যখন ফল্ট ছিল ডেল 0 থেকে ডেল 1 এই পর্যন্ত আমার ইলেকট্রিক্যাল পাওয়ার কত ছিল? এডি স্যার। ইলেকট্রিক্যাল পাওয়ার কত ছিল? 0। যতক্ষণ পর্যন্ত ফল্ট ছিল ইলেকট্রিক্যাল পাওয়ার কি ছিল? 0। এবং ওই সময় মেকানিক্যাল পাওয়ার কি ছিল? পিএম ছিল স্যার। যেহেতু পিএম কোনো চেঞ্জ হবে না বলেছি, কনস্ট্যান্ট, তার মানে এটা ছিল মেকানিক্যাল পাওয়ার। তাহলে এরিয়াটা কোনটা? মেকানিক্যাল পাওয়ার এবং ইলেকট্রিক্যাল পাওয়ারের মধ্যে যে এরিয়া, তার মানে এই যে এই এরিয়াটাই হচ্ছে হলো আমার A1। এই এরিয়াটাই কি A1। বোঝা গেছে? জি স্যার। এই এরিয়াটা কি A1। এই বুঝলা কি? জি স্যার। আচ্ছা স্যার। এখন যেই ফল্ট ক্লিয়ার হয়ে গেল তখন ইলেকট্রিক্যাল পাওয়ার এক লাফে ডি বিন্দুতে উঠে গেছে, তাই না? জি স্যার। ডি বিন্দুতে উঠে যাওয়া মানে P is greater than PM, তার মানে PA আমরা পাচ্ছি নেগেটিভ এক্সিলারেশন, তার মানে এখন যে স্পিডটা বেড়ে গেছিল সেই স্পিডটা কি হবে? কমা শুরু করবে। এবং এই কতক্ষণ যে কমে 0 হয়ে যাবে? যখন আমি ধরে নিলাম এই যে এই পর্যন্ত আসলে ধরে নিলাম যে আমার যে ক্ষেত্রফলটা পাবো A2 সেটা 0 হবে, সেটা হচ্ছে A1 এর সমান। জি স্যার। A2 ক্ষেত্রফলটা কার সমান? A1 এর সমান। A1 এর সমান। তার মানে এই যে এই বিন্দুটা যদি আমি নাম দিই F বিন্দুতে এসে আমি যে A2 ক্ষেত্রফলটা পেলাম সেই ক্ষেত্রফলটা কার সমান? A1 এর সমান। তার মানে F বিন্দুতে আমার রোটরের স্পিড কমতে কমতে সিনক্রোনাস স্পিডের কি হয়ে গেল?
সমান হয়ে গেল। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। কেউ রেসপন্ড করে না। Yes, sir. রোটারি স্পিড কি হলো? জি স্যার, জি কমতে কি হলো? জি স্যার হয়ে গেছে। সিনক্রোনাস স্পিডের সমান হয়ে গেল। সমান হয়। এটাকে আমরা নাম দিচ্ছি ডেল ম্যাক্স। জি স্যার। এটাকে আমরা কি নাম দিচ্ছি? ডেল ম্যাক্স। এখন এফ ডেল বিন্দুতে ম্যাক্স। হ্যাঁ, এফ বিন্দুতে যদি সমান হয়ে যায় রোটারি স্পিড এবং সিনক্রোনাস স্পিডের সমান, তো এখন দেখো যে এই বিন্দুতে ইলেকট্রিক্যাল পাওয়ার পি এখনো মেকানিক্যাল পাওয়ার থেকে বড়। Yes, sir. যদি বড় থাকে তাহলে নেগেটিভ এক্সিলারেশন কন্টিনিউ হতে থাকবে, Yes, চলতেই sir. থাকবে। নেগেটিভ এক্সিলারেশন কি হবে? চলতেই থাকবে। চলতেই চলতেই থাকবে। থাকবে। তার মানে এই অবস্থায় ইলেকট্রিক্যাল পাওয়ার এখন কি করবে? ইলেকট্রিক্যাল পাওয়ার কি হবে? কমতে থাকবে। Yes, sir. এফ বিন্দুর পর থেকে কমবে। ইলেকট্রিক্যাল পাওয়ার কি হবে? কমতে কমতে থাকবে, থাকবে। sir. এই কমতে 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 কি থাকবে। করবে? কমতে কমতে পিএম এর সমান আবার এই পর্যন্ত আসবে। যদি কোনো ড্যাম্প না থাকে তাহলে কি ঘটবে সেটা আমি তোমাদেরকে দেখাই। এই দেখাবো, মনোযোগ আছে নাকি পরের দিন দেখান স্যার। দেখাবো? একজন বলতেছে দেখান, আর কেউ তো বলে না। দেখান স্যার। আচ্ছা দেখাই। ওকে, জি স্যার। ভালো তো, এরা ক্লাস করতে চায়। আর আমি এতদিন যাদের নিয়েছিলাম মানে রাবিতে আসার আগে, তারা তো পারলে নাম প্রেজেন্ট দেওয়ার পরেই বলে থাকছে। এরা তো বলতেছে যে নেন। ওকে, এটা হচ্ছে হলো আমার কি পিএম, তাই না? এইটা জি হচ্ছে স্যার। হলো ইনিশিয়ালি কি ডেল জিরো, তারপরে ফল্ট ক্লিয়ার হলো ধরো ডেল ওয়ানে, এটা হচ্ছে ডি বিন্দু। আচ্ছা, তারপরে আমরা এখানে যে বললাম ডেল ম্যাক্স, এবং এই বিন্দুতে এসে এফ বিন্দু, এটা নাম দিয়েছি, এটা এই বিন্দু। এই বিন্দুতে এসে সিনক্রোনাস স্পিডের সমান হলো, কিন্তু পি স্টিল হচ্ছে কি পিএম এর থেকে বেশি। পিএম থেকে বড়। তখন কি হবে আমার? তখন আমার কি হবে? রোটর আরো স্লো ডাউন হতে থাকবে এবং ইলেকট্রিক পাওয়ার কি করবে? কমতে থাকবে, তাই না? জি স্যার। আচ্ছা, কমতে কমতে এক সময় এসে এ বিন্দুতে এসে মেকানিক্যাল পাওয়ারের কি হবে? সমান হবে। সমান হবে। যদি কোনো প্রকার ড্যাম্পিং না থাকে তাহলে এই হলো ইলেকট্রিক্যাল পাওয়ার আরো কন্টিনিউ করবে কমা, এবং এটা কমতে কমতে এইভাবে বাড়তে থাকবে যদি ড্যাম্পিং না থাকে। ভালো করে খেয়াল করো, যদি কোনো প্রকার কি না থাকে, ড্যাম্পিং। তো এখন খেয়াল করো যে এটা কত দূর এভাবে যাবে। এটা হলো যে এফ বিন্দু থেকে যখন সিনক্রোনাস স্পিড থেকে কমতেছিল তখন এখানে আবার একটা এরিয়া তৈরি করবে। এখানে একটা কি তৈরি করবে? এরিয়া। ক্ষেত্রফল বা এরিয়া ডিএক্সিলারেশনের কারণে। এটার নাম দিচ্ছি হচ্ছে হলো আমরা এটার নাম দিচ্ছি হচ্ছে A3। এটার নাম দিচ্ছি কি? A3। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার। জি স্যার। হ্যাঁ, এবং এই এরিয়া যখন এই বিন্দু থেকে এই যে এই বিন্দুর পরে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল পাওয়ার সমান হলেও যেহেতু ড্যাম্পিং নাই, এরা কন্টিনিউ করবে কমে যাওয়া, এবং A3 সমান যখন F4 তৈরি হবে, আচ্ছা খেয়াল করো, এটাকে আমরা বললাম হচ্ছে A4, এটাকে আমরা কি বললাম? A4। তাহলে A3 তে আমার এই যে সিনক্রোনাস স্পিড থেকে স্পিড কমতে 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 কি করলো? এ বিন্দুতে আসলো। এ বিন্দুতে আসার পরে স্পিড আরো কমে যাচ্ছে, ইলেকট্রিক্যাল পাওয়ার কমে যাচ্ছে, এদিকে মেকানিক্যাল পাওয়ার বেড়ে যাচ্ছে, মানে আবার কি তৈরি হচ্ছে? পজিটিভ এক্সিলারেশন তৈরি হচ্ছে। এরকম করে মেকানিক্যাল পাওয়ার আরো বাড়তে বাড়তে এই বিন্দুর নাম দিলাম হচ্ছে আমরা ধরো এইচ। এই বিন্দুতে এসে মেকানিক্যাল পাওয়ার বেড়ে গেল, মানে এক্সিলারেশন পাওয়ার বেড়ে গেল। তার মানে এই যে সিনক্রোনাস স্পিড থেকে কমতে কমতে
এই পর্যন্ত কমেছিল, এখান থেকে আবার বাড়তে থাকলো এবং এই বিন্দুতে এসে পুনরায় সিনক্রোনাস স্পিডের সমান হলো। কখন সমান হবে? এই যে A3 এর ক্ষেত্রফল যখন A4 এর কি হবে? সমান হবে। তার মানে এই যে আমার যদি ড্যাম্প না থাকে, তার মানে ফল্ট হওয়ার পর লাইন ক্লিয়ার হয়ে গেলে আমার এই এইচ এ এফ আবার এফ এ এইচ এই বরাবর সবসময় কি করবে? মুভ করতে থাকবে। মুভ করবে। বোঝা গেল? আর যদি ড্যাম্প থাকে, তাহলে ড্যাম্প যদি থাকে তাহলে যে ঘটনাটা ঘটবে, পুনরায় এই বিন্দুতে এসে তারা সিনক্রোনিজমে আবার আগের কন্ডিশনে তারা কি হবে? চলতে থাকবে। আমার কথা বোঝা গেছে? যদি ড্যাম্প না থাকে তাহলে এরকম সবসময় এই এফ থেকে এইচ আবার এইচ থেকে এফ এই অবস্থায় তারা কি করবে? মুভ করবে। আর যদি ড্যাম্প থাকে তাহলে এই যে আগে যে ডেল জিরো অ্যাঙ্গেলে যে চলতেছিল এই এ বিন্দুতে এসে আবার পুনরায় তারা কি হবে? সিনক্রোনিজমে চলতে থাকবে। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এখন জাস্ট একটা কথা বলে আমি শেষ করে দিই, সেটা হলো যে এই যে ভদ্রলোক ইঞ্জিনিয়ার সাহেব উনি ডেল 1 এ যে ফলটা ক্লিয়ার করেছিলেন, আমার কথা কি বুঝতে পারছো? যখন ডেল 1 এ যে ক্লিয়ার করেছিলেন, কিন্তু উনি যদি দেরি করতেন একটু, এই ডেল 1টা যদি এখানে আসতো, ধরো ডেল 2 তে যে ফল্ট ক্লিয়ার করলো, তাহলে কি ঘটতো? এরিয়া বেড়ে যাইতো স্যার। তাহলে এই যে এরিয়া A1, সেই এরিয়া A1টা কত দূর হয়ে যেত? অনেক বড় স্যার। এই পর্যন্ত হয়ে যেত, তাই না? আচ্ছা, ধরলাম যে এই ডেল 2 তে যে ক্লিয়ার করার পর এইখানে যে এরিয়াটা তৈরি হলো A2, সেই এরিয়া A2টা এই যে এই ইন্টারসেকশন পর্যন্ত পিএম এবং ইলেকট্রিক্যাল পাওয়ারের এই ইন্টারসেকশন পর্যন্ত যে এরিয়াটা A2 তৈরি হলো, এই ভদ্রলোকও সমান হয়ে গেল। তার মানে ওই যে ইঞ্জিনিয়ার দেরি করেছিলেন, তারপরেও এই ডেল 2 পর্যন্ত অ্যালাউ করতেছে সিনক্রোনাস মেশিনটা যে এই পর্যন্ত দেরি করলেও সিস্টেমটা কি হবে? স্টেবলে চলে আসবে। ওকে? কিন্তু ইঞ্জিনিয়ার যদি আরো অলস হয়, আরো অলসগিরি করে সে কি করলেন? আরো পরে যায় ডেল 3 তে যে কি করলেন? ফল্ট ক্লিয়ার করলেন। তখন ক্ষেত্রফলটা কতটুকু তৈরি হয়ে গেল? এতখানি হয়ে গেল। এতখানি হয়ে গেলে তখন যে A2টা তৈরি হবে সেই A2টা A1 এর সমান না। তার মানে সিস্টেমটা তখন কি হবে না? আনস্টেবল আসবে না। তার মানে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন বলতেছে যে কোন সময়ের মধ্যে ক্লিয়ার করে দিলে আমার সিস্টেমটা কি হবে? স্টেবল হবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর এই যে লাস্ট যে সময় ডেল 2 অ্যাঙ্গেল, এটাকেই বলা হয় ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল। অর্থাৎ এর থেকে বেশি গেলে সিস্টেমটা আর কি সিনক্রোনিজমে বা স্টেবল হবে না। এই অ্যাঙ্গেলটাকে বলতেছে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল। আমার কথা কি বোঝা গেছে? তো আজকে আমরা তাত্ত্বিক পড়ালাম। এর পরের দিন নেক্সট রবিবারে আমরা এই কার্ভগুলো থেকে ইকুয়েশন নিয়ে কিভাবে ইকুয়েশন বের করতে পারি সেগুলো আমরা তোমাদেরকে দেখাবো এবং এই রিলেটেড দুই একটা অঙ্ক দেখাবো এবং প্রয়োজনে আমরা ম্যাটল্যাব প্রোগ্রাম করে দেখাবো। ওকে? বোঝা গেল তাহলে? কারণ মূলত আমাদের এই চ্যাপ্টার শেষ, মানে এই চ্যাপ্টারের তাত্ত্বিক ব্যাপারগুলো শেষ। এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম গুলো দেখব। ওকে? তো ঠিক আছে, সবাইকে তাহলে ধন্যবাদ ক্লাসে আসার জন্য। আশা করি নেক্সট রবিবারে তোমরা আসবা। এই ভিডিওটাও আমি আপলোড করে দিব, কিন্তু আমার অরিজিনাল ক্লাসগুলোর ভিডিও অলরেডি ওখানে আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো এবং আমি একটা ছোটখাটো হোম টাস্ক দিতে পারি, সেটা তোমরা জমা দিয়ে দিবা নেক্সট রবিবারে গুগল ক্লাসরুমে। আমি দিয়ে দিব ইনফরমেশন গুলো। ওকে? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।